with some deadline D1, D2, D3 up to DN. তো গল্পটা হচ্ছে এরকম, we need to schedule the job, schedule as per of max profit, so it's a maximization problem. ওকে, যে আমার মেন গোল হচ্ছে আমি এনখানা জবের মধ্যে কিভাবে জবগুলো, কোন জবগুলোকে সিলেক্ট করলে ম্যাক্সিমাম প্রফিট করতে পারবো। অবভিয়াসলি দ্য constraint is you have to follow the maximum deadline. What is maximum deadline? দেন এইখানে ধরো আমাদের যে ডেডলাইন গুলো থাকবে, ধরো D1 to DN, এখানের মধ্যে আমরা একটা ম্যাক্স ফাংশন চালাবো, যেটা সবচেয়ে বড় ডেডলাইন সাপোজ ধরো 4, তার মানে এই 4-3-এর মধ্যে আমাকে কোন জবগুলো সাজালে বা 4টে ডেডলাইন স্লটের মধ্যে আমি কোন জবগুলোকে নিলে আমি সবচেয়ে প্রফিট করতে পারবো। এন্ড পয়েন্ট টু বি নোটেড, ইফ ইউ ওয়ান্ট টু ডু J1 and you want to gain the profit P1, then you must have to complete this job within D1. মানে যদি কোনো একটা জবের ডেডলাইন 2 থাকে, তাহলে তোমাকে এমন ভাবে জবটা সাজাতে হবে, বা তুমি তখনই এই জবটার রেসপেক্টে প্রফিট কমপ্লিট করতে পারবে যখন এই D1 এর মধ্যে তুমি জবটাকে কমপ্লিট করেছো। ক্লিয়ার করতে পারলাম কনসেপ্টটা? স্যার বুঝলাম না। এনখানা জব আছে, তার রেসপেক্টিভ এনখানা প্রফিট আছে, তার রেসপেক্টিভ এনখানা ডেডলাইন আছে। এবার জবগুলোকে সাজাতে হবে এমন ভাবে যাতে তুমি ম্যাক্সিমাম প্রফিট করতে পারো। ম্যাক্সিমাম প্রফিট যখন করতে পারো, মানে ম্যাক্সিমাম প্রফিট করতে পারো, তার রেসপেক্টেড কিছু কন্ডিশন আছে। তোমাকে এখানে ডেডলাইন গুলো যে দেয়া থাকবে, তো তুমি সব কটা জবকে সাজাতে পারবে না, তুমি এখানে ম্যাক্স ডেডলাইনটাকে চুজ করবে, যে ডেডলাইন ভ্যালু গুলো থাকবে তার মধ্যে ম্যাক্সিমাম ডেডলাইনটাকে চুজ করবে ফার্স্টে। চুজ করার পর ধরো ম্যাক্সিমাম ডেডলাইন 4 আসলে তোমার কাছে ধরে নাও এরকম 4টে স্লট হবে, 1 2 3 4, এই ডেডলাইন 1 এর মানে জব ডেডলাইন হিসেবে। তাহলে তুমি এখানে ধরো J2 কে বসালে, এখানে J1 কে বসালে, এখানে J5 কে বসালে, এখানে ধরো J6 কে বসালে, তাহলে এই জবগুলোর রেসপেক্টে ধরো প্রফিট আছে। তার মানে এটা কি বোঝাচ্ছে যে J2 জবটা স্লট হচ্ছে বা ডেডলাইন হচ্ছে 1, তাই আমি J2 কে এখানে রেখেছি। J1 এরটা স্লট হচ্ছে 2, মানে ম্যাক্সিমাম 2 দিন নিতে পারে। হয়তো হতে পারে যে ধরো J2 টা তুমি কাজটা শুরু করলো, কাজটা শুরু করার পর 1 এর হাফ ডেতে শুরু হয়ে শেষ হয়ে গেছে, তখন আবার J1 টা স্টার্ট হয়ে যাবে। এইভাবে সাজাতে হবে। এবং একটা মেশিন বা একটা মানুষ তখনই জবটা শেষ করে প্রফিট আর্ন করতে পারে তখনই যখন সেই ওই জবটাকে উইদিন ডেডলাইন কমপ্লিট করেছে। এটা হচ্ছে গল্পটা। এবার এটাকে আমাকে সলভ করতে হবে। কিভাবে করব তার আগে আমি একবার ইংলিশ মানে ডেফিনেশনটা বলে দিই। দেখো বলছে দেয়ার সেট অফ n jobs are given associated with job j and an integer deadline di greater than equals to 0. Obviously that will be greater than or equals to 0. Generally greater than 0 ही থাকে, and the profit pi greater than 0 is given for any job I. The profit I is earned if and only if the job is completed by its deadline. One has to process the job on a machine for 1 unit of time to compute a job, and only one machine is available for processing the job. মানে একটাই মানুষ বা একটাই মেশিন অ্যাভেলেবল আছে, তুমি এরকম প্যারালালি ভাবতে পারবে না যে এই মেশিনে এটা দিলাম ওই মেশিনে ওটা দিলাম। The feasible solution for the problem is a subset of J of jobs such that each job in the each job in the subset by its deadline, and the value of the feasible solution capital J is the sum of the profits of the all jobs, মানে profit of the selected jobs বলতেই পারো। An optimal solution is feasible with the maximum deadline maximum value, সেটা লেখা আছে দেখো, I belongs to J P of I, মানে প্রত্যেকটা প্রফিটকে আমি যোগ করতে থাকবো। তো কিভাবে সলভ করবো, সলভটা বোঝাই তাহলে হয়তো বুঝতে পারবে, আশা করি। কেউ আছো? তো পয়েন্টস টু রিমেম্বার দেখো, যেটা ব্যাপারটা ছিল যে in this problem we have n jobs J1 to Jn, each has an associated deadline D1 to Dn and profit P1 to Pn. Profit will be awarded or earned if the job is completed on or before the deadline. We assume that each job takes unit time to complete, মানে minimum unit time লাগে, and the objective is to earn the maximum profit when only the one job can be scheduled or processed at any given of time.
তো তোমাদের এইখান থেকে কোয়েশ্চেন আসবে, হয় শর্ট নোট লিখতে দিলে যেটুকু ওই পয়েন্টস টু রিমেম্বার অবধি লিখবে, আর যদি প্রসেস অঙ্ক করতে আসে সেক্ষেত্রে কি করতে হবে, তোমাদের এরকম একটা নিচে টেবিল যেরকম দেয়া আছে দেখো নোটসে, সেরকম টেবিলটা প্রোভাইড করবে। আশা করি দেখতে পাচ্ছ এরকম একটা টেবিল দেয়া আছে নোটসে। টেবিলটা কেউ রিপিট করো তো, তাহলে আমি করে দেখাতে পারবো। ইন্ডেক্স, জবস, ডেডলাইন and profit. 1, 2, 3, 4 and 5. J1, J2, J3, J4, J5. 2, 1, 3, 2, 1, 60, 100, 20, 40, 20. এটা হচ্ছে কোয়েশ্চেন। 5টা জব দেয়া আছে, ডেডলাইন দেয়া আছে, তার প্রফিট দেয়া আছে। এই টেবিলটা বুঝতে কারোর কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার। দেন পরের লাইন মানে ফার্স্ট স্টেপ 1টা দেখো। তো এটা গ্রিডি দিয়ে কেন সলভ হচ্ছে, আশা করি প্রবলেমটা সলভ বুঝতে পারবে। তো ফার্স্টে যেটা হবে, সর্ট দ্য জবস অ্যাকর্ডিং টু দেয়ার প্রফিট ইন ডিসেন্ডিং অর্ডার। নোট দ্যাট ইফ 2 or more jobs are having same profit, then sort their as per the entry in the job list. মানে হচ্ছে যদি কোনো জবের ক্ষেত্রে প্রফিটের ভ্যালু সেম হয়ে থাকে, ধরো J6 আর J9 এর ক্ষেত্রে, J6 আর J9 এর ক্ষেত্রে সাপোজ ধরো প্রফিটের ভ্যালু সেম এসছে, তাহলে যেহেতু J6 আগে এন্ট্রি করেছে তোমার জব টেবিলে, তাই জন্য J6 কে আগে লিখবো, তারপর J9 কে লিখবো। মানে এইখানের এক্সাম্পলে জব 3 মানে J3 and J5 আর দ্য সেম প্রফিট, তাহলে ফার্স্টে J3 আসবে, দেন J5 আসবে। ঠিক আছে? তাহলে যদি সর্ট করি তাহলে কিরকম হবে টেবিলটা বলো। আফটার সর্টেড আফটার মানে সর্টিং against মানে using profit value in non descending order, in descending order, sorry, বলো দেখি অন্বেষা, বলো তো। ইন্ডেক্স, জব, ডেডলাইন, প্রফিট, কোনটাকে আগে লিখবো? ইন্ডেক্স ভ্যালু সেমই থাকবে, 1, 2, 3, 4, 5। কার ম্যাক্সিমাম প্রফিট? J2 তো। হ্যাঁ জি। তাহলে J2, সরি তারপরে 100, I1 এখানে কত হবে? আই না বাবা, সবই জে লিখেছি। জি জি। বাংলা টাংলা খাও নাকি সাত সকালে? J1, তারপর 260, দেন কি আসবে বলো? J4 240, তারপর কি আসবে? J3 320, J5 120, রাইট? ওকে, স্টেপ 1 ডান। এই টেবিলটা এবার ভুলে যাও, আমাদের এবার এই টেবিলটাকে নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার স্টেপ 2 তে আমরা এই টেবিলটা থেকে বা আগের টেবিলটা থেকে যে কোনো জায়গা থেকে ম্যাক্স অফ ডেডলাইন মানে ম্যাক্সিমাম ডেডলাইনটা বার করব। ম্যাক্সিমাম ডেডলাইন আমাদের কতদিন আছে, কতক্ষণের আছে? তো কোনটা আছে এখানে, সেটাকে আমরা ধরো ডি ম্যাক্স বলে লিখবো। তাহলে দেখো ম্যাক্সিমাম ডেডলাইন এখানে কত? 3, তাই তো? ডেডলাইনে যে অ্যারেটা আছে সেই অ্যারেটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত? 3 তো। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা ডি ম্যাক্স 3 পেলাম, এবং উই হ্যাভ টু ক্রিয়েট আ টাইম স্লট টেবিল। আমরা এখান থেকে একটা টাইম স্লট টেবিল তৈরি করব। কিভাবে তৈরি করব? টাইম স্লট স্ট্যাটাস অন সাইজ অফ ডি ম্যাক্স, এই যে 1 2 3 লিখলাম, ক্লিয়ার? and initially all status will be filled with empty. অন্বেষা, কৃষ্ণেন্দু, স্বাগতা, বুঝতে পেরেছো এত অব্দি যারা ক্লাস করছো? কেন মানে স্টেটে এমটি কারণ এখনো ভরিনি, টাইম স্লট টেবিলটা কিছু ভরা হয়নি, তাই জন্য এমটি। আমরা এখনো ফিল, ঠিক আছে?
তো যদি নোটসটা দেখো তাহলে লেখা আছে দেখো ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ডেডলাইন ভ্যালু লুকিং এট দ্য জবস উই ক্যান সে দ্য ডেডলাইন ভ্যালু ইজ 3 dmax লিখলাম dmax 3 উই হ্যাভ দ্য 3 স্লটস টু কিপ ট্র্যাক অফ ফ্রি টাইম স্লটস মানে বেসিক্যালি আমাদের কাছে তিনটে টাইম স্লট আপাতত ফ্রি আছে as dmax equals to 3 so we'll have 3 slots to keep track of the free time slot. Now we have to create a time slot table and set the time slot status to empty. Now we know the total number job is 5 so you can write n equals to 5 যেহেতু n খান মানে 5 খানা জব আছে তাই জন্য স্মল n টাকে 5 ধরা হলো. If we look at job J2 it has deadline 1. This means we have to complete the job J2 in time slot 1 if we want to earn the profit. মানে ব্যাপারটা হচ্ছে যদি J1 দেখো J2 যে জবটা রয়েছে সেই জবটাকে যদি আমাদের প্রফিট আর্ন করতে হয় তাহলে অ্যাজ ডেডলাইন ইকুয়ালস টু 1 আছে তাহলে আমাকে টাইম স্লট 1 এর মধ্যে এটাকে সেলফ সেভ করতে হবে মানে শেষ করতে হবে যদি আমাকে প্রফিটটা নিতে হয় অ্যাজ সেম অ্যাজ দ্যাট ধরো আমি যদি J3 বলি তাহলে আমাকে টাইম যদি সিমিলারলি ইফ উই লুক এট জব J3 ইট হ্যাজ ডেডলাইন 3 দ্যাট মিন্স উই হ্যাভ টু কমপ্লিট দ্য জব J3 অন বিফোর মানে অন অর বিফোর time slot 3 in order to earn its profit. ঠিক আছে তাহলে দেখো আমরা কিভাবে এবার সলভ করব জিনিসটাকে আমাকে এবার তার মানে এই টাইম স্লট টেবিলের ব্যাপারটায় ভ্যালুগুলো ভরতে হবে আর এই জবের থেকে দেখতে হবে তাহলে আমি এখানে দেখো একটা আই পয়েন্টার লাগাচ্ছি যেখান থেকে আমি জবগুলোকে আর কি পরপর তুলতে পারবো আর অবজেক্টিভ ইজ টু সিলেক্ট দ্যাট জবস দ্যাট উইল গিভস আস দ্য হায়ার প্রফিট তার জন্য যে ফর্মুলাটা আছে যে ফর্মুলাটা আমরা তৈরি করতে চলেছি সেটা দেখো অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে আমি দেখো k equals to mean of dmax comma deadline I এইটাকে তুলব ঠিক আছে এই k এর ভ্যালুটা আমি চাইবো বেসিক্যালি আমি কি ইচ এন্ড এভরি জব কে dmax এর রেসপেক্টে এবং জবের যে ডেডলাইন আছে তার রেসপেক্টে চেক করতে চাইছি তাহলে ইনিশিয়ালি দেখো i এর ভ্যালু 1 তাহলে আমি যদি k equals to mean of dmax comma deadline of I লিখি তাহলে ইন্ডেক্স 1 এ কোন জবটা আছে বলো J1 এই J2 তাই তো একটু ইন্টারঅ্যাক্ট করুন নইলে আমার পক্ষে পড়ানো সম্ভব হবে না হ্যালো হ্যাঁ স্যার J2 তাহলে J2 ডেডলাইন কত 1 হ্যাঁ তাহলে মিন 3,1 এর মধ্যে কত আছে তাহলে 1 k এর ভ্যালু কত হলো 1 হলো তো k এর ভ্যালু 1 হলো এবার যেটা চেক করব এইটা বার করে দেওয়ার পর যেটা চেক করতে হয় সেটা হচ্ছে এরকম is k এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 এটা অলওয়েজ চেক করতে হবে এইখান থেকে যে ভ্যালুটা বেরোবে সেই ভ্যালুটা বার করার পর এই চেকটা করতে হবে যে k এর ভ্যালুটা 1 কিনা and then যদি k এর ভ্যালুটা 1 হয় তাহলে টাইম স্লট অফ ইকুয়ালস টু টাইম স্লট অফ k সরি টাইম স্লট অফ k ইকুয়ালস টু আমি এমটি পাচ্ছি কিনা এই দুটো জিনিস এবার চেক করতে হবে এরপর তাহলে ফার্স্ট আমি চেক করছি ইজ k গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 কিনা বলো দেখি এখানে 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 ট্রু তো ইয়েস যদি ইয়েস হয় তাহলে আমি কি চেক করব টাইম স্লট অফ 1 ইকুয়ালস টু কি এমটি এবার টাইম স্লট টেবিলটা চেক করো তাহলে টাইম স্লট অফ k এর ভ্যালু 1 তাহলে টাইম স্লট অফ 1 ইকুয়ালস টু এমটি আছে তো তার মানে এটাও ট্রু হচ্ছে স্যার একটু আগের থেকে একবার রিপিট করবেন ওই ইজ কে গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 তারপরের k থেকে এর ভ্যালুটা পেলে k এর ভ্যালুটা পেলে 1 k এর ভ্যালুটা পাওয়ার পর হচ্ছে দেখো আমাকে চেক করতে হবে যে ইজ k গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 কিনা তো k এর ভ্যালু 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 ট্রু তো হ্যাঁ ট্রু তাহলে এবার চেক করতে হবে টাইম স্লট অফ k ইকুয়ালস টু এমটি কিনা টাইম স্লট অফ 1 ইকুয়ালস টু এখন কত আছে এমটি আছে তো এমটি আছে হ্যাঁ এমটি আছে তাহলে আমরা তাহলে কি true। করব যদি হয় তাহলে আমরা করব হচ্ছে ফিল টাইম স্লট 1 with J2 তার মানে আমরা J2 টাকে সিলেক্ট করতে পারলাম তাহলে এই যে এমটি যেটা ছিল সেটা ফিল হয়ে গেল হচ্ছে তোমার কি দিয়ে J2 দিয়ে ঠিক আছে এবার তুমি চেক করে দেখো J2 ডেডলাইন 1 এরও ডেডলাইন 1 এতে হচ্ছে তার মানে আমি J2 পুরো প্রফিট টার্ন করতে পারবো হ্যাঁ কি না হ্যাঁ
ঠিক আছে, এবার আমরা কি করব, তাহলে এবার i প্লাস প্লাস করবো, মানে আইটা বেড়ে কোথায় গেল, i প্লাস প্লাস করলে আইটা বেড়ে নেক্সট জবেতে আসবে। নেক্সট জবেতে যখন আসবে, যখন আমাদের দেখো টাইম স্লট টেবিলটা আপডেট হয়েছে, তোমাদের টাইম স্লট টেবিল আমাদের আপডেট হলো, এখন আমার তাহলে i এর ভ্যালু কত আছে 2। তাহলে আমি আবার চেক করব হচ্ছে k ইকুয়ালস টু মিন dmax কমা ডেডলাইন অফ i। ডিম্যাক্স টাকে 3 রেখে দেবো, কেন কি হ্যাঁ, ম্যাক্সিমাম dmax এর ভ্যালু ভ্যালু তো 3, 3, dmax এর তো তাই ভ্যালু জন্য। 3, ওটা তো চেঞ্জ হবে না। আচ্ছা আচ্ছা। তাহলে এবার ব্যাপারটা হচ্ছে dmax এর ভ্যালু কত 3, ডেডলাইন অফ হুম। i মানে কি, এখন i কোথায় রয়েছে দেখো, i পয়েন্ট করে রয়েছে j1 কে, তাহলে মানে সেকেন্ড ইন্ডেক্সে রয়েছে, তাহলে 2 সেকেন্ড হবে। ইন্ডেক্সে কোন জবটা আছে, j1 আছে, তার মানে কত আসবে 2 আসবে। তাহলে 3, 2 হলে কি 2, তাহলে k এর ভ্যালু কত পেলে 2 পেলে। তাহলে এবার আমি কি হ্যাঁ। চেক করব, ইজ k গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তাহলে আমরা কি পাচ্ছি, যদি এরকম হয় তাহলে 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, এগেন ইয়েস। এবার আমি চেক করব কি টাইম স্লট অফ 2 ইকুয়ালস টু কি এমটি, ইয়েস এমটি আছে, তাই তো, টাইম স্লট 2 এর কারণে এমটি আছে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে ফিল দা স্যার ওই ডেডলাইন আইটাকে কে ধরেছেন না? ডেডলাইন অফ i, হ্যাঁ এইটার ভ্যালুটা হচ্ছে কে, এইটাই হচ্ছে তোমার ফর্মুলাটা। ওই জন্য কে মানে 2 বসিয়ে, মানে কে জায়গায় 2 বসালাম ভ্যালুটা k গ্রেটার। এর ভ্যালুটা 2 পেলাম, এই যে এখান থেকে k এর ভ্যালু 2 পেলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। j1, তাহলে আমার এখানে কি হবে, এখানে j1 বসে গেল, খুব ভালো কথা। তাহলে i এর ভ্যালু এবার বেড়ে কত হলো 3 হলো, মানে i টা কাকে পয়েন্ট করছে, i এখন পয়েন্ট করছে a কে। J4 কে। তাহলে আমরা আবার চালাবো কি k ইকুয়ালস টু মিন অফ dmax কমা ডেডলাইন i। এবার মিন অফ dmax মানে 3, k ইকুয়ালস টু 3 কমা ডেডলাইন i মানে কত পাচ্ছ, দেখো তুমি পাচ্ছ হচ্ছে 2, 3, 2। তাহলে দেখো k এর ভ্যালু কত পেলে 2 পেলে, রাইট, হ্যাঁ। 2 পেয়েছো। 2 greater than এবার equals to কি চেক 1. করব, ইজ k গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তাহলে কি পাচ্ছি True. 2, সরি 2 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, ইয়েস ট্রু। তাহলে আমি চেক করব ইজ টাইম স্লট, সরি টাইম স্লট 2 ইকুয়ালস টু কি এমটি, দেখো নো পাবে, কারণ দেখো টাইম স্লট 2টা অলরেডি ভরা রয়েছে, তাই তো, J1 আছে তো। j1 আছে, এমটি নেই, তার মানে ফলস হয়েছে। False. এই রকম সিচুয়েশনে কি করতে হবে, তোমাকে কে এর স্যার ভ্যালুটা আর তো এরকম I যদি plus এমটি plus না হবে না পাও, তাহলে। i প্লাস প্লাস হবে না, এখন আবার কাজ করতে হবে, রিডিউস k বাই 1, সরি রিডিউস k বাই 1, মানে k মাইনাস মাইনাস করলে, কারণ কি দেখো হতেই তো পারতো, ধরো তুমি ওর যে এখানে ধরো আমার এখানে 1 2 হিসেবে ভর্তি হয়েছে, সাপোজ ধরে নাও আমি রেডিং কে লিখছি, এটা ডেডলাইনের ভ্যালু ফার্স্টে 3 থাকতে পারতো, কিন্তু ম্যাক্সিমাম প্রফিটের হতে তো পারতো, হুম। হতে পারতো তো, তাহলে ফার্স্টে J2 টা কোথায় বসতো, এখানে বসতো তো। হ্যাঁ। এবার ধরো তারপরেরটা যেটা আছে সে তার হয়তো ধরো ডেডলাইন ভ্যালু আছে 1, তাহলে ধরো সে এখানে বসতো। তারপর ধরো বা ধরো এই জায়গাটা ফাঁকা রয়েছে, তাহলে ধরো এখানে কেউ একটা বসেছে, আলটিমেটলি যে তোমার পরপরই ফিল হবে 1 2 3 করে, এর কোনো কিন্তু গ্যারান্টি নেই, ঠিক আছে। তো এই জন্য কি করতে হয়, আমার আগে পরে যে কোনো জায়গায় ভ্যালু ফিল হতে পারে, তো আমাকে যদি এরকম নো কন্ডিশন বেরোয় কোনো একটা জায়গায় 2 তে যদি আমি না বসাতে পারলাম, ধরো যদি কোনো একটা জায়গায় আমি যদি না বসাতে পারি, তাহলে কি করতে হয়, তাহলে হচ্ছে আমাকে রিডিউস করাতে হয় কে এটাকে বাই 1, এন্ড দেন i ইকুয়ালস টু 3 এর জন্যই আমার k এর ভ্যালু দাঁড়ালো এখন নাও k ইকুয়ালস টু 1, 2 থেকে k এর ভ্যালু দাঁড়ালো 1, এবং আমাকে আবার চেক করতে হবে ইজ k গ্রেটার দেন ইকুয়ালস টু 1, দেখো তো পাচ্ছ কিনা, হ্যাঁ 1 গ্রেটার দেন True. ইকুয়ালস টু 1, ট্রু, ইয়েস। দেন তুমি আবার চেক করো যে টাইম স্লট 1 ইকুয়ালস টু এমটি কিনা, ঠিক, তুমি চেক হুম। করো টাইম স্লট 1 ইকুয়ালস টু কি এমটি, নো।
কারণ দেখো টাইম স্লট 1 এও তো বসে আছে ভ্যালু, J2 বসে রয়েছে, J2 আছে, তাই তো? হ্যাঁ। তাহলে আবার দেখো সেম প্রসিডিওর, রিডিউস k বাই 1, রিডিউস k বাই 1 করলে তাহলে তোমার এখন k এর ভ্যালু কত দাঁড়ালো? নাও ফর I 0 equals to 3, নাও k equals to 0. হুম এবার তুমি চেক করছো কি is k greater than equals to 1, তখন কি পাচ্ছ 0 greater than equals to 1, no, then বলতে পারো so we will move to the next job. ঠিক আছে, এবার কেউ কোয়েশ্চেন করতে পারে স্যার কে এর ভ্যালু কেন কমালাম, কে এর ভ্যালু কেন বাড়ালাম না? প্রথম কথা হচ্ছে কে এর ভ্যালু বাড়ালো না কারণ একটাই, দেখো তুমি ডেডলাইন যখন তুমি কে এর ভ্যালুটা চুজ করছো, যখন তুমি ডিম্যাক্স এর থেকে ছোট হচ্ছে তখনই গিয়ে চুজ করছো, বা যদি কোনো একটা ডিম্যাক্স বা যাই খুশি হোক না কেন, তুমি কোনো একটা জবের প্রফিট তখনই পেতে পারো যদি ওটাকে উইদিন অর বিফোর ইট কমপ্লিট করতে পারো। ওটাকে তারপরে কমপ্লিট করলে পাবে না। ধরো কোনো একটা জবের যদি ডেডলাইন থাকে 4, তুমি সেটাকে 6 5 তারিখ 6 করলে করে হবে। বাড়িয়ে বাড়িয়ে দেখো হুম। 5 বা 6 করলে, তাহলে আমি প্রফিট পাবো না। সেই জন্য আমি কি করলাম, কে এর ভ্যালুটা কিন্তু বাড়ালাম না, কে এর ভ্যালুটাকে রিডিউস করলাম। কি হতো, আমি যদি রিডিউস করে একটা হাই ডেডলাইনের ভ্যালুকে অন্য জবে দিতাম, তাহলে আমি তো মেশিনের এফিসিয়েন্সি বা স্পিড বাড়িয়ে কাজটা শেষ করার চেষ্টা করতাম টু গেইন দ্য প্রফিট। বাট আমি যদি পরে গিয়ে করি তাহলে তো আমার কোনো প্রফিট আসছে না, তাহলে আমার লাভ নেই করে। বোঝাতে পারলাম জিনিসটা? হুম। মাথায় ঢুকেছে তো? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা, আচ্ছা বুঝেছি। এরপর তাহলে আই এর ভ্যালু বেড়ে কত হলো? 4 হলো। তাহলে আমি এখন আই এর ভ্যালু 4 হলে আমি কি করব, কে ইকুয়ালস টু আবার মিন অফ ডি ম্যাক্স কমা ডেডলাইন অফ আই চেক করব। ডি ম্যাক্স কমা ডেডলাইন অফ আই যদি চেক করি, তাহলে মিন অফ ডি ম্যাক্স 3 ডেডলাইন অফ আই মানে কত, এইখানে রয়েছে। আইটা ফার্স্টে বেড়ে এইখানে চলে গেছিল, তাহলে আই এর ডেডলাইন কত দেখো 3 রয়েছে। তাহলে 3, 3, তাহলে মানে কি কে এর ভ্যালু 3 আসবে। তাহলে এবার তুমি কি চেক করবে, ইজ কে গ্রেটার দেন ইকুয়ালস টু 1, তাহলে 3 গ্রেটার দেন ইকুয়ালস টু 1, ইয়েস ট্রু। দেন আমি কি চেক করব, টাইম স্লট অফ কে মানে টাইম স্লট অফ 3 কি ইকুয়ালস টু এমটি, ইয়েস দেখো টাইম স্লট অফ 3 ইকুয়ালস টু এমটি। তাহলে কি লিখবো, ফিল, ওটা কত নম্বর ছিল জবটা, J3 তাই তো? হ্যাঁ, fill J3 with মানে fill time slot 3 with value J3, স্যার i equals to time 4 slot লিখেছেন 3 with মানে হচ্ছে J3। ওই পয়েন্টারটা আপনার এই যে, সরে গেছে টেবিলের? হ্যাঁ পয়েন্টারটা সরে গেল কারণ আগের বার তার আচ্ছা জবটা আচ্ছা, নেক্সট মুভ যে ইন্ডেক্স মুভ নাম্বারটা করে গেলাম। ঠিক হ্যাঁ আছে, ইন্ডেক্স বুঝেছি। নাম্বারটা ঠিক আছে। তাহলে এবার আমার কি হলো, J3 দিয়ে ফিল হয়ে গেল। J3 দিয়ে ফিল হয়ে গেলে কি হবে, J3 দিয়ে যদি আমি ফিল হয়ে যায়, আমি বলতে পারি কি হবে, এবার এখানে আমি J3 বসিয়ে দেবো। যেই J3 বসিয়ে দিলাম, দেখো তোমার টাইম স্লট টেবিলটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি, আমি আরেকবার লিখছি, টাইম স্লট স্ট্যাটাস 1 2 3 J2 J1 J3। দেখো টাইম স্লট টেবিলটা তোমার ফিল আপ হয়ে গেছে পুরো, রাইট? তাই তো? তাহলে আমার আর কোনো চেকিং এর দরকার নেই, উইল স্টপ হিয়ার। সো স্টপ নাও, মানে যেহেতু টাইম স্লট টেবিলটা ফুল হয়ে গেছে তাই আমি স্টপ করে দিলাম। নাও রিকোয়ার্ড জব সিকোয়েন্স, তাহলে কি হবে, রিকোয়ার্ড জব সিকোয়েন্স হচ্ছে J2, দেন আমরা J1 কে শেষ করব, দেন J3 কে শেষ করব। এন্ড ম্যাক্সিমাম প্রফিট আমাদের তাহলে কত হতে পারে, J2 যেহেতু টাইমে শেষ করেছি তাই ওর প্রফিট আছে 100, তাই 100। স্যার J1 আরেকবার এর একটু প্রফিট আছে বলবেন এই 60 স্টপটা কি প্লাস করে 20। বুঝলেন হবে? এই সবকটা যে ফিল টাইম হয়ে স্লট গেছে টেবিলটা যেই তোমার ফিল আপ হয়ে যাবে পুরো, পুরোটা? ফিল হয়ে আচ্ছা যাবে বলে বন্ধ করে দেবো, ঠিক আছে? হুম। এন্ড দেন প্রত্যেকটার এই রেসপেক্টিভ জবগুলো যেগুলো তোমার সিলেক্ট হয়েছে 160 আর 20, তাহলে 180 হবে হচ্ছে তোমার কত, ম্যাক্সিমাম প্রফিট। এইটা হয়ে গেল তোমাদের কোয়েশ্চেন সলভ, পেয়ে গেলে 7 থেকে 8 মার্কস। হ্যাঁ কিন্তু যেভাবে আমি লিখে লিখে করেছি সেভাবে করতে হবে এবং একটা করে শেষ করতে হবে, টাইম স্লট টেবিলটা আপডেট করে করে দেখাতে হবে, ঠিক আছে? তুমি স্যার এই বলছি টেবিলটা একবারই লিখে রাখতে পারো, বলো।
এইটা একটু আজকে লেখাটা বলো, একটু বলো। পাঠিয়ে দেবেন পিডিএফ এ? এই লেখাটা এটা পুরোটা হ্যাঁ। নোটসে আছে, এরকম এর থেকে ভালোভাবে লেখা রয়েছে। না, তুমি এইটা নোটসটা একটু খোলো। পাঠিয়ে দেবেন স্যার প্লিজ। সে আমি পাঠিয়ে দেবো, কিন্তু এটা তো খুব কিরকম ভাবে পিডিএফ হয় না, একটা স্ক্রিনশট নেওয়া যায়, কিন্তু স্ক্রিনশট নিলেও পুরোটা আসে না। কালকে দেখলাম নি, এটা তো পিডিএফ হয় না এইটাই। আমি তোমায় চেষ্টা করবো পাঠিয়ে দেওয়ার, আমি তাও চেষ্টা করবো আচ্ছা একটা আচ্ছা, লম্বা ঠিক আছে ছবি স্যার, যাওয়ার মতো যাবে। ঠিক আছে স্যার, ঠিক ঠিক আছে, আছে। কারণ ফার্স্ট অফ অল তো এটা তো হ্যাঁ। আইওএস তুলতে চাইবে না অন্য জায়গায়। ও আচ্ছা, আর আচ্ছা, যেটা ঠিক আছে বক্তব্য, স্যার। তাও আমি চেষ্টা করবো যদি এটা পিডিএফ করা পসিবল হয় তাহলে আমি পিডিএফ করেই পাঠিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, তাও আমি এটা লিখে দিচ্ছি, কিন্তু তুমি নোটসটা খুলবে, দেখবে নোটস এর থেকে বেটার ওয়েতে লেখা রয়েছে, মানে একদম পর পর স্টেপ বাই স্টেপ ধরে ধরে কেন করেছি, ইয়েস নো সব লেখা রয়েছে। আচ্ছা, বাদ বাকিটা বুঝেছো? হ্যাঁ স্যার। কিন্তু সবাই বুঝে গেছে তাই তো? তাহলে একটু সংকেতকে বুঝিয়ে দিও এটা। এই প্রবলেমটা ধরে রাখো ডিগ্রি থেকে আসেই। এবার দেখো এই প্রবলেমটার কঠিন কোথায় হয়, বা এই প্রবলেম গুলো তোমরা বাড়িতে কোড প্র্যাকটিস করছো তো? আপাতত যা যা করেছি সেগুলোর কোড করেছো তো বাড়িতে, না কোড ফোড করোনি? ড্রাই রান হ্যাঁ স্যার। না, ড্রাই রান করলে হবে না, না এগুলো Dry স্যার। run কোড করতে হবে সিতে। পাইথনে করলে হবে না, সিতে কোড করবে এগুলো। ঠিক আছে, দেখো জিনিসটা আমি বুঝি, এইখানে তোমাকে এই টেবিলটা নিতে হবে, তার মানে কি জবের একটা অ্যারে, ডেডলাইনের একটা অ্যারে, প্রফিটের একটা অ্যারে, তাই তো? ঠিক। এবার এই স্যার প্রফিট এর অ্যারে কোড কি আসে রেসপেক্টে নাকি? বাবা প্র্যাকটিক্যালি কি করবে, প্র্যাকটিক্যাল করতে হবে তো। আর ও এইসবের কোড গুলো বাবা। কম্পিটিটিভ এক্সামে আসে। ও মা, Practical অ্যালগরিদম পড়লে আর তুমি কোড করবে না, তাহলে কি লাভ হলো? এবার এই যে দেখো, আমি কোডটাও বুঝিয়ে দিচ্ছি, কোডটা খুব সহজ। এই যে প্রফিট আর এটার রেসপেক্টে শর্ট করবে যখন, তখন এইটাকেও আর এটাকেও শর্টিং করে নেবে, করে নিলে তারপর তুমি এই ডেডলাইন অ্যারেটার ইয়েটা বার করে নিলে, কিটা বার করে নিলে, ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটা বার করে নিলে, সেইটা অনুযায়ী তুমি ডেডলাইন অ্যারেটার ম্যাক্সিমাম ভ্যালু বার করার পর সেই অনুযায়ী একটা অ্যারে তৈরি করলে, যেটা টাইম স্লট টেবিল বলে তৈরি হলো। দেন কি করবে, ঠিক এই ফর্মুলাটা চালাতে হবে তোমাকে প্রত্যেকবার। একটা করে ডেডলাইন, মানে এই যে আফটার শর্টিং একটা করে জব তুলবে, তার রেসপেক্টিভ ডেডলাইনটা দেখবে, এন্ড তার রেসপেক্ট ডেডলাইনটা দেখার পর ডিম্যাক্স এর সাথে কম্পেয়ার করাবে, যদি ছোট হয় তাহলে এন্ড, যদি ওই জায়গাটা ফার্স্টে ধরো তুমি এমটি তো লিখতে পারবে না, এমটির জায়গায় ধরো তুমি একটা কিছু বসিয়ে নিলে, মানে একটা কোনো বড় ভ্যালু ধরো 999 এরকম কোনো ভ্যালু বসিয়ে নিলে প্রত্যেকটা জায়গায় টাইম স্লটে, যদি 999 হয় তাহলে তুমি ওই জায়গাটায় ওই জবের ভ্যালুটাকে বসাতে শুরু করবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, তোমরা যদি না পারো আমাকে বলো, আমি কোডগুলো পাঠিয়ে দেবো। তোমাদের কি 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 পড়ানো হয়েছে একবার বলো তো? প্রিমস পড়ালাম, ক্রুসকাল পড়ালাম, প্রিম পড়ালাম, ক্রুসকাল পড়ালাম, জব সিকোয়েন্সিং মানে জব সিকোয়েন্সিং প্রবলেম, জেএসপিডি জব সিকোয়েন্স প্রবলেম উইথ ডেডলাইন পড়ালাম। আজকে আরেকটা পড়াবো হচ্ছে ফ্র্যাকশনাল ল্যাপস এফকে। আর এর আগে কি কি পড়িয়েছিলাম বলো? মার্চ শর্ট, কুইক শর্ট, স্যার বলছি ডিপ শর্ট, প্রথম দুটো না মিস হয়ে গেছে, বাইনারি আপনি সার্চ। যখন রিভিশন করাবেন একবার একটু রিপিট করবেন। এই প্রিমস ক্রুসকাল, প্রিমস আর ক্রুসকালের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, তাই তো হ্যাঁ মনে স্যার, হয়। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, সেটা যখন রিভিশন করাবো তখন মনে করিও বলে দেবো। খালি হ্যাঁ কিন্তু তুমি স্যার, ঠিক নোটসটা আছে। নিয়ে লেখো, নোটসটা নিয়ে রেখো, কারণ নোটসটা না নিলে হবে না। নোটসটা নিয়ে পড়ার চেষ্টা করো, দেখবে প্রিমস কোর্সকাল যেটা নোটসে দেয়া রয়েছে, যেটা আগের দিন পাঠিয়েছি, মানে আগের দিন যেটা পাঠিয়েছি সেটা একদম লিখিয়েছিলেন স্যার? ইজিলি বুঝতে পারবে। হ্যাঁ, যেটা লিখিয়েছিলাম সেটা হয়তো একটু বুঝতে কঠিন লাগবে, কারণ সেটাই অনেক কিছু করতে হয়েছিল, তাই তো বিকি? হ্যাঁ স্যার, স্টেপ। হ্যাঁ, অনেকগুলো স্টেপ আছে, কারণ ওখানে একটা আরেকটা টপিকও পড়ানো হয়ে গেছিল, যেটা তোমাদের পরে আছে, সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট থিওরি। আচ্ছা, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, হিপ সর্ট, কুইক সর্ট, মার্জ সর্ট। আচ্ছা, ফ্র্যাকশনাল ল্যাপসেক, জব সিকোয়েন্সিং প্রবলেম উইথ ডেডলাইন, ক্রুসকাল, প্রিমস। আর কিছু পড়িয়েছি গো? স্ট্যাসেন্স ম্যাট্রিক্স তো লাগবে না, এলইউ ডিকম্পোজিশন। আর কি পড়ালাম? অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম, এএসপি। আর কি পড়িয়েছি? গ্রিডি মেথড পড়িয়েছিলেন মনে হয়। হ্যাঁ, এগুলো সবই গ্রিডি।
ও আচ্ছা এটা আচ্ছা। গ্রিডি আর ডিভাইড এন্ড কনকারের দুটোর। আহ, আহ, আর কিছু পড়েছিলাম গো? না না স্যার। অনেকগুলোই অ্যালগো হয়ে গেছে, আর টাইম কমপ্লেক্সিটির তো সব নোটস দিয়েই দিয়েছি। আচ্ছা তাহলে একটা কাজ করো, কেউ একজন আমাকে গ্রুপে এই কটা টপিক যেগুলো বলে দিচ্ছে, প্রিমস ক্রুসকাল, জেএসপিডি, এফকে, এমএস, কিউএস, এইচএস, ডিএস, এলএস এরকম করেই লিখে পাঠিয়ে দাও, আমি বুঝে যাবো। আর এএসপি আমি এগুলোর কোড পাঠিয়ে দেবো। দেখো ডিসজয়েন্ট সেট থিওরির অ্যাজ সাচ কিছু কোড হয় না, তো ডিসজয়েন্ট সেট থিওরি কোড বলতে হচ্ছে ইউনিয়ন ফাইনটা করে দেখানো, সেটাও দেখছি চেষ্টা করবো আমি পাঠিয়ে দেবো। তাহলে আমি একবার করে নিয়ে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমি এগুলোর কোড পাঠাবো। প্রিমস আর ক্রুসকালটা আমি চেষ্টা করবো দুভাবে পাঠানো, আগের দিন যেভাবে করিয়েছি সেকেন্ড প্রসেস ওটা, আর আগেরটা প্রিভিয়াস প্রসেসের ওপর, মানে একটা হচ্ছে প্রায়োরিটি কিউ দিয়ে, আরেকটা হচ্ছে ডিসজয়েন্ট সেট দিয়ে। তো দেখো, আশা করি চাপ হবে না। তো ক্রুসকাল তো ইউনিয়ন ফাইন ছাড়া কোড করা যায় না, তো ক্রুসকালের ইউনিয়ন ফাইন দিয়ে কোডটা আমি পাঠাবো, একটাই কোড হবে। প্রিমসের দু রকম কোড হয়, একটা ইউনিয়ন মানে একটা তোমার হিপ মানে লিঙ্ক লিস্ট ছাড়া, আরেকটা লিঙ্ক লিস্ট দিয়ে। তো সেই জন্য আমি এই দুটো করে পাঠিয়ে দেবো, প্রিমসের দুটো। আর এইগুলো আমি সব কটা পাঠিয়ে দেবো। যদি এইগুলোর কোড তোমরা মার্কশট কুইকশটের কোড যদি আবার ডেটা স্ট্রাকচারে পেয়েছো, ঠিক আছে, আমি তাও এটার কোড পাঠিয়ে দেবো, আর ফ্র্যাকশনাল অ্যাবস্ট্রাক্টের কোডটাও পাঠিয়ে দেবো। তাহলে দেখে নিতে পারবে কি হয় না হয়, কিভাবে কোড করতে হয় না করতে হয়, ঠিক আছে? আমি সিতে পাঠাবো, কিন্তু কোডগুলো এরা পড়ে চেষ্টা করবো, ঠিক আছে? এই কোডগুলো করা দরকার। আচ্ছা তাহলে আমি পরের প্রবলেমটায় স্যার এই যাচ্ছি। কোডগুলো দেয় প্লেসমেন্টের সময়? প্লেসমেন্টের সময় এরকম ডিরেক্টলি আসবে না, তোমরা যখন টেকনিক্যাল অ্যাপটিটিউড পড়বে, মানে ধরো পরের সেমিস্টার থেকে তোমাদের আমিও টেকনিক্যাল অ্যাপটিটিউড পড়াবো, মানে ফোর্থ সেমিস্টার তোমাদের হয়ে যেত, ফিফথ সেম থেকে আমি পড়াই। সবাই পড়ে, যারা পড়ে আমার কাছে টেকনিক্যাল অ্যাপটি, মানে ওই এমসিকিউ শেখাই, কি করে এমসিকিউ সলভ করতে হয়, বা কি করে কম্পিটিটিভ কোডগুলোর কিছু কিছু মানে শর্টকাট টেকনিক, ছোটখাটো ছোটখাটো করে কোডগুলো দিয়ে দিয়ে শর্টকাট টেকনিক। এবার ধরো এই যে জব সিকোয়েন্সিং প্রবলেম উইথ ডেডলাইন বা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, তোমাকে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক বলে দেবে না, বা জব সিকোয়েন্সিং প্রবলেম উইথ ডেডলাইন বলে দেবে না। তোমাকে যখন কোড করতে দেবে ভালো ভালো কোম্পানিগুলোতে, যখন ওই কোডিং টেস্টটা হয়, তুমি প্রবলেমটা দেখেই বুঝতে পারবে যে আচ্ছা এইটাই জব সিকোয়েন্সিং উইথ ডেডলাইনটা লাগালে প্রবলেমটা সলভ হয়ে যাবে। তোমাদের এরকম একটা সুন্দর গল্প বলবে, গল্প বলে অ্যাকচুয়ালি করতে দিয়েছে হচ্ছে জেএসপিডি, ঠিক আছে? ও ওইভাবে হবে, মানে ডিরেক্টলি বলবে না যে ফ্র্যাকশনাল অ্যাকসেপ্ট করে দেখো, ও তো আর মানে তুমি এগুলো শিখছো, এগুলোকে তোমাকে এবার অ্যাপ্লাই করতে হবে। যাই হোক, এবার যে প্রবলেমটা আছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম, সেটা নিয়ে একটুখানি আলোচনা করি। তো এইটার গল্পটা একটু দেখো। এই রে ভাই, ঠিক আছে, আমি পড়িয়ে উঠেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? ফ্র্যাকশনাল knapsack problem. আচ্ছা, ফ্র্যাকশনাল knapsack প্রবলেমের বলার আগে ফার্স্ট এই ফ্র্যাকশনাল টার্মটা ভুলে যাও। ফার্স্টে শোনো knapsack প্রবলেম, ঠিক আছে? এটা দুটো পার্ট আছে, একটা হচ্ছে 01 knapsack প্রবলেম, knapsack প্রবলেম, আরেকটা ফ্র্যাকশনাল। তো এটার স্টোরিটা একটু শোনো, স্টোরিটা বোঝার চেষ্টা করো, দেন আমি বাদ বাকি আবার লিখে দেখাচ্ছি। স্টোরিটা বলে দিই আগে। স্টোরিটা হচ্ছে বেসিক্যালি এই দুটো প্রবলেম যেটা বললাম ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমের, ন্যাপস্যাক প্রবলেমের স্টোরিটা হচ্ছে একটা চোরকে নিয়ে, ঠিক আছে? মানে যেখান থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে, একটা চোর। এবার ধুমটু দেখেছো তো সবাই, আশা করি দেখেছো। এবার যারা হ্যাঁ। গুড্ডুর ফ্যান, তারা ডুগ্গুর ফ্যান, তারা তো ধুমটু দেখবেই, যেমন আমি। আমি হচ্ছে খুব ডাইহার্ট ফ্যান ঋত্বিকের, তাই জন্য আমি আরো প্রচুর বার দেখি। এবার দেখো ঋতিক কিরম ভাবে চুরি করতো, যে কোনো একটা জিনিস যেটা খুব কস্টলি চুরি করতো, অথবা চুরি করতো না, খাপছাড়া মেরে তুলতো না কিছুই, এরকম একটা ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে এই দুটো প্রবলেমকে ভাগ করা হয়েছে হচ্ছে একটা ক্লাসি চোর আর একটা ছিচকে চোর, এই দুজনের রেসপেক্টে। ছিচকে চোর মানে হচ্ছে আমাদের পাড়ায় এদিকে ওদিকে যেরকম চোর দেখবে, যে ধরো বাড়িতে চুরি করতে আসে, চুরি করে যা পায়, খাবার পেলে খাবার চুরি করে নিয়ে যায়, রসগোল্লার রস চারিদিকে ছড়িয়ে যায়, তারপর ধরো যাবতীয় যা পাচ্ছে হাতের সামনে, যা পাচ্ছে, লোকের ধরো লুঙ্গি পেলে লুঙ্গিও তুলে নিয়ে চলে যাচ্ছে, এরকম করে। এটা হচ্ছে ছিচকে চোর। আরেকটা চোর হচ্ছে ক্লাসি চোর, যে হচ্ছে তোমার কোনো একটা জিনিস নিলে পুরোটা নেয়, নইলে নেয় না, এটার উপর বেস করে হচ্ছে স্টোরিটা। তো ন্যাপস্যাক প্রবলেম মানেটা হচ্ছে একটা চোরের কাছে একটা কাঁধে বস্তা আছে,
ঠিক আছে, এবং ওই বস্তাটার নামই হচ্ছে ন্যাপস্যাক, এবং বস্তাটার একটা ক্যাপাসিটি আছে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এতটা ওয়েট ও ক্যারি করতে পারে। এবং এতটা ওয়েট ক্যারি করতে পারা হচ্ছে দুটোর রেসপেক্টে, যে চোর ওই ওয়েটটা ক্যারি করে পালাতে পারে এবং ন্যাপস্যাকটাও ম্যাক্সিমাম অতটা ওয়েট ধরে রাখতে পারে, নইলে ওটা ছিঁড়ে যায়, এরকম ভাবে ভাবতে পারে। তো একটু zero একটু one- মানে এবার বল। হ্যাঁ বেসিক্যালি বলছিলাম হচ্ছে একটা ক্লাসি চোর আর একটা ছিচকে চোর, তাই তো? একটা ক্লাসি চোর আছে, ক্লাসি চোর হচ্ছে ধরো কোনো একটা জিনিস চুরি করলে ও পুরোটাকে চুরি করে, নইলে চুরি করে না। আর যে ছিচকে চোর, তার কাছে হচ্ছে ধরো যা পাবে হাতের সামনে সেটাই তুলতে থাকবে, ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার। এবার যা পাবো হাতের সামনে তুলতে থাকবো, এই গল্পটা থাকে। এবার ক্লাসি চোরে এবার অ্যাকচুয়াল প্রবলেমটা আছে, যেটা হচ্ছে ন্যাপস্যাক। সেই ন্যাপস্যাকটা হচ্ছে চোরের কাঁধে একটা বস্তা, সেটাকেই ন্যাপস্যাক বলে। এবার চোরের কাঁধে বস্তাটা যে ন্যাপস্যাকটা আছে, তার একটা ক্যাপাসিটি আছে, মানে ওই বস্তাটায় ম্যাক্সিমাম এতটা ওয়েট ক্যারি করতে পারে এবং চোর ওই ওয়েটটা ক্যারি করেই পালাতে পারে। ওর থেকে বেশি হয়ে গেলে বস্তাটা ছিঁড়ে যায়। ক্লিয়ার? বুঝতে পারলাম এতদূর? হ্যাঁ স্যার। এবার 01 ন্যাপস্যাক প্রবলেম যেটা, সেটা হচ্ছে এরকম যে ওই চোরটা হচ্ছে একটুখানি হাইফাই চোর, ক্লাসি চোর। সে চুরি করতে যায়, চুরি করার সময় ফার্স্টে গিয়ে দেখে কি কি চুরির জিনিসপত্র আছে, দিয়ে ও ফার্স্টে প্রফিট ক্যালকুলেট করে। প্রফিট ক্যালকুলেট করার পর ও চুরি করতে থাকে, জিনিস তুলতে থাকে। ধরো ম্যাক্সিমাম প্রফিটের জিনিসটা তুললো, বা যেরকম যাবতীয় করে জিনিসটা তুললো। তোলার পর ধরো ধরো ছটা জিনিস আছে, চারটে জিনিসও তুলতে পেরেছে, ভালো ভালো প্রফিটের জিনিসগুলোকেই তুলেছে, 01 ন্যাপস্যাকের ক্ষেত্রে বলছি। ওঠানোর পর দেখছে ওর ন্যাপস্যাকটায় আর 2 কেজি জায়গা পড়ে রয়েছে, ঠিক আছে। আর যে জিনিসটা পরের ম্যাক্সিমাম ওয়েটের আছে, বা পরের যে জিনিসটা রয়েছে ম্যাক্সিমাম ওয়েটের, সেই জিনিসটার ওয়েট হচ্ছে 4 কেজি। তো কি করতে হবে ওর, যদি ও তো 4 কেজি যদি নিয়ে নেয়, তাহলে ওর বস্তাটা ছিঁড়ে যাবে, তাহলে ও পালাতে পারবে না, রাইট? হ্যাঁ কি না? স্যার তো আমি, কারণ ওর কাছে কেন 2 কেজি ওয়ান নেবে না, যেহেতু ও 4 কেজিকে ভেঙে নিতে হবে 2 কেজি, সেটা ও করে না, কোনো জিনিসকে ভাঙচুর করে না, নিলে পুরো নেয়, নইলে নেয় না। এটা হচ্ছে 01 ন্যাপস্যাকের গল্প। আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের গল্পটা হচ্ছে সেম সিচুয়েশন, ধরো 4 কেজি আর 2 কেজি ওর জায়গা রয়েছে, ও কি করবে, ওই জিনিসটা থেকে 2 কেজি ভেঙে নিয়েও পালিয়ে যাবে। তার মানে কি, প্রফিটটাও তো অর্ধেক হয়ে গেল, 4 কেজির জায়গায় 2 কেজি। ধরো ওই 4 কেজি তো 100 কথাটার মানে হচ্ছে ইদার ইট উইল টেক ফুললি অর নট। তাই জন্য 0 আর 1 নিলে আমি পুরোটা নিয়ে নেব, নইলে নেব না। আর হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক কি বলছে, আমি পুরো ন্যাপস্যাক ভর্তি করেই বেরোবো, যে যা পাই হাতের সামনে, লুঙ্গি গামছা যা পাই, এরকম ব্যাপার, ঠিক আছে। তো কি করলো, 4 কেজিটার থেকে 2 কেজি ভেঙে নিয়ে নিল, বললো আমার 200 টাকা 100 টাকার দরকার নেই, আমি 50 টাকা পেলেও লাভ, ও 50 টাকা নিয়ে যাবে। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি গল্প। তো দেখো ফ্র্যাকশনাল ন্যাপস্যাকটা কেন গ্রিডি দিয়ে সলভ হয়, যেহেতু আমাকে কোন রকম আগের থেকে প্রফিট কনস্ট্রেন্ট নেই, আমি জিনিসগুলো যা পাচ্ছি একটাই মাথায় রাখতে হবে, আমাকে ম্যাক্সিমাম প্রফিট করতে হবে, যা পাবো হাতের সামনে থেকে আমি তুলতে শুরু করব এবং আমি প্রফিটটাকে ক্যালকুলেট করতে শুরু করব। বাট ইন কেস অফ 01 ন্যাপস্যাক, ও আগের থেকে সবকিছুকে স্টাডি করে এন্ড দেন দেখে যে আমি কোন 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 জিনিসগুলোকে তুললে আমি সবচেয়ে বেশি প্রফিট করব, এবং ওর কাজটা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিটের ওপর। আর এ কাজ করে আমাকে ন্যাপস্যাকটা পুরো ভরাতে হবে তার ওপর। ক্লিয়ার করতে পারলাম জিনিসটা? তো 01 ন্যাপস্যাক সলভ হয় হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে, আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাক সলভ হয় হচ্ছে তোমার গ্রিডি মেথড দিয়ে, বা গ্রিডি অ্যালগরিদম। তো আমরা ফ্র্যাকশনাল ন্যাপস্যাকের প্রবলেমটা সলভ করে দেখবো যে কিভাবে সলভ করতে হয়, এবং 01 ন্যাপস্যাক প্রবলেম তোমাদের সলভ আসে না, কারণ 01 ন্যাপস্যাক প্রবলেম সলভ করতে গেলে মোটামুটি ওটা 5 থেকে 7 পাতা লাগে, একটা বড় সড়ো ক্যালকুলেশন করতে হয়। বাট আমি নোটসে প্রোভাইড করি, আমি নোটসে সলভটাও করে দেখিয়ে দিয়েছি,
আমি যখন তোমাদের ডাইনামিক পড়াবো তখন আমি একবার বুঝিয়ে দেবো যে কি করে এটা হচ্ছে। স্যার আরেকবার বলবেন কোনটা ডাইনামিক দিয়ে জিরো হবে ওয়ান কোনটা ন্যাপস্যাক গ্রিডি হবে বললেন? হচ্ছে তোমার ডাইনামিক দিয়ে, আর ফ্র্যাকশনাল ন্যাপস্যাক হবে গ্রিডি দিয়ে। এবার জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেমও গ্রিডি দিয়ে সলভ করা guaranteed, and that's not giving you a guarantee যে it will be a optimized problem, মানে optimized solutionই পাবে এটা গ্যারান্টি করতে পারে না গ্রিডি, যেটা ডাইনামিক করতে পারে, যে এটা তুমি অপটিমাইজড অলওয়েজ পাবে ডাইনামিক দিয়ে যদি সলভ করো জিরো ওয়ান। গ্রিডি দিয়েও জিরো ওয়ান কে সলভ করা যায়, তোমাদের কলেজে হয়তো বলতে পারে যে গ্রিডি দিয়েও সলভ করা যায়, বাট গ্রিডি দিয়ে সলভ করলে ওটা কখনোই তুমি অপটিমাইজড রেজাল্টই পাচ্ছ এর কোনো গ্যারান্টি নেই, বাট ডাইনামিক দিয়ে সলভ করলে অপটিমাইজ রেজাল্ট পাবেই। ধরো ফ্র্যাকশনাল ন্যাপস্যাকও যেমন ডাইনামিক দিয়ে সলভ করলে অপটিমাইজ রেজাল্ট পায় না, কারণ ফাইনাল ডাইনামিকের নেচারটা হচ্ছে আই হ্যাভ টু ক্যালকুলেট ফার্স্ট দ্য গ্লোবাল অপটিমা, দেন আই গো ফর দ্য সলিউশন। মানে মেন পার্থক্য হচ্ছে দেখো গ্রিডিতে বেসিক্যালি কি আমরা গ্রিডিতে কোন একটা প্রবলেমের সলিউশন খোঁজার চেষ্টা করি কিন্তু এক্সপ্লিসিট ওয়েতে, কারণ সলিউশন ফাংশনটা এক্সপ্লিসিট ওয়েতে ইমপ্লিসিট থাকে, আমরা এক্সপ্লিসিটলি কাজ করি না সলিউশন ফাংশনটা। কিন্তু ডায়নামিক প্রোগ্রামিং যখন তোমাদের শিখবে এবং বুঝতে পারবে তখন এই ডায়নামিক এন্ড প্রোগ্রামিং বা সলভ করতে চাই না, আমি জানতে চাই প্রবলেমটা আগেও এইভাবে সলভ করলে বা এই ওয়েতে প্রবলেম, এটা সলিউবল প্রবলেম। এই কনসেপ্টটা হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর, যে আমি আদৌ প্রবলেমটাকে কোনোদিনও কম্পিউটেশনালি সলভ করতে পারবো কিনা সেটাকে খুঁজে বার করা, এন্ড ওইটা করতে করতে ওই জিনিসটা চেক করতে করতে হয়ে যায় অনেক প্রবলেম গুলোর প্রবলেমটা সলভ বেরিয়ে আসে বা সলিউশন চলে আসে। বাট ওর মোটিভ হচ্ছে সলভেবল কিনা চেক করা, এর মোটিভ হচ্ছে আমি অপটিমাইজ তো করবই তার সাথে সলিউশন দেওয়ারও চেষ্টা করব, কিন্তু ইমপ্লিসিট ওয়েতে, মানে সলিউশন ফাংশন বলে কিছু এক্সপ্লিসিটলি অকার করবে না। একদম ফার্স্ট ডেতে বলেছিলাম, মনে আছে যেদিন গ্রিডি শুরু করেছিলাম? হ্যাঁ স্যার। এই হচ্ছে গল্প। তো দেখো তোমরা নোটসটায় ফার্স্টে আমি জিরো ওয়ান ন্যাপস্যাক এন্ড ফ্র্যাকশনাল ন্যাপস্যাকটাকে এক্সপ্লেন করেছি। ন্যাপস্যাক মিন্স আ ব্যাগ বলে, we have a n objects and k knapsack, each object has a weight w, the maximum weight and the capacity of knapsack the maximum weight and capacity of knapsack is capital M, each object is associated with profit p that is earned when it is placed in the knapsack. In this problem we have an option of placing object as whole or as a fraction. If the fraction is not allowed then it is called as zero one knapsack problem. The objective is we must fill the knapsack which maximize the profit earned and the output vector is xi, যেটা আমার ক্যালকুলেটরে বার করতে হবে। The contents the constraints are the function x can take only values from 0 to 1, কারণ ফ্র্যাকশন করলে হয় তুমি পুরোটা নিতে পারো হয় না নিতে পারো। The total capacity of a knapsack কোথায় গেল, the total capacity of a knapsack can be never be exceed m at any time. The knapsack problem may be mathematically stated as max of xi pi xi by xi pi I equals to 1 to n, আর হচ্ছে subject to wi xi that is less than equals to m, কারণ তুমি যে ওয়েট গুলো ক্যালকুলেট করছো সেটা সবসময় knapsack এর ওয়েটের থেকে সমান বা তার থেকে ছোট থাকবে, আর ni এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, মানে 0 থেকে বড় এন্ড 1 এর থেকে ছোট, মানে তুমি কতটা ফ্র্যাকশন নিতে পারছো বা টোটালটা নিতে পারছো। তো ফার্স্টে আমরা প্রসিডিউর টু সলভ দ্য ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমটা শিখে নিই কিভাবে সলভ করতে হয়। দেখো তো বেসিক্যালি তোমাদের কাছে একটা আইটেমের টেবিল দেয়া থাকবে যে তোমাদের কাছে চুরি করার অপশনটা, আমরা আজকে শিখবো ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম। তো দেখো কি আছে পয়েন্টস রিমেম্বার, ইন প্রবলেম উই হ্যাভ knapsack that has weight that is weight limit capital W ধরো, then বলে দিচ্ছে there are items I1 to In with the weight W1 to Wn and the benefit values V1 to Vn. Our objective is to maximize the benefit such that the total weight inside the knapsack is at most W and we are allowed to take an item in the fractional part, মানে fractional knapsack এর প্রবলেমের ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনে মানে কিছুটা ভেঙে চুরে নিতে পারি। তো দেখো আমাদের একটা প্রবলেম দিয়েছে যেখানে বলে দিয়েছে যে ক্যাপিটাল W এর ভ্যালুটা হচ্ছে 16, মানে knapsack এর ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 16, ক্যাপাসিটি হচ্ছে 16। তো আমাদের কিছু আইটেম বলে দিয়েছে যেটা টেবিলটা হচ্ছে এরকম ভাবে রয়েছে, দেখো তোমরা নোটসেও দেখতে পাবে আর তোমরা চাইলে আমার হাতে হাতে লেখাটাও ফলো করতে পারো যেটা তোমাদের সুবিধা হয়। ওয়েট অর ভ্যালু এখানে বলে দিয়েছে I1 I2 I3 I4 I5 I6। কেউ একটু নোটসে দেখে বলবে যে ভ্যালু গুলো কি আছে, তাহলে আমি একবারে আর নোটসে দেখতে না 6 10 3
6, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের চুরি করার আইটেমের লিস্ট। আর আমাদের যে বস্তাটা দেওয়া রয়েছে সেটাই 16 কেজি ধরো ধরতে পারে, ঠিক আছে? আর এগুলো হচ্ছে 6 কেজি, 10 কেজি, 3 কেজি, 5 কেজি একটা আইটেম। তো স্টেপ টু সলভ মানে ফার্স্টে হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েট ডেনসিটি বার করতে হয়, সেটাকে বলা হয় হচ্ছে ভ্যালু পার ওয়েট বার করতে হয়, যেটাকে আমরা ডেনসিটি বলি। স্যার ভ্যালুর কলামটা কিসের জন্য বুঝলাম না। ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি ভ্যালু না লিখে তুমি প্রফিটও লিখতে পারো, আচ্ছা আচ্ছা ঠিক আছে? তুমি যদি এই আইটেমটাকে নাও টোটাল, তাহলে তোমার 6 টাকা লাভ হবে, ঠিক আছে? বুঝেছি স্যার। 6 টাকা ভাবো বা $6 ভাবো, যা খুশি ভাবো, ঠিক আছে? বাট এটাকে প্রফিটও কোনো জায়গায় প্রফিটও লিখে আসতে পারে, ঠিক আছে? তো স্টেপ 1 দেখো বেসিক্যালি কি করতে হবে। স্টেপ 1 হচ্ছে আমাদের ডেনসিটি ক্যালকুলেট করতে হবে। ডেনসিটি মানে হচ্ছে ভ্যালু পার ওয়েট বা প্রফিট পার ওয়েট। তাহলে কিভাবে করব? তাহলে ডেনসিটি বার করার ফর্মুলাটা হচ্ছে কি ভ্যালু বাই ওয়েট ফর ইচ আইটেম। তাহলে আমাদের টেবিলটা এখন 4টে কলামের হয়ে যাবে, আইটেম, ওয়েট, ভ্যালু আর ডেনসিটি। আইটেম, ওয়েট, ভ্যালু আর ডেনসিটি। এই ডেনসিটিটা কাজে লাগবে একটা স্টেপেতেই, I1, I2, I3, I4, I5, I6। ঠিক আছে? 6, 10, 3, 5, 1, 3, 6, 2, 1, 8, 3, 5। তাহলে ধরো তুমি ডিসাইড করে নিয়েছো যে পয়েন্টের পর 3 ঘর বা 2 ঘর কনসিডার করবে, সেটা অনুযায়ী তুমি কাজ করতে পারো। তাহলে 1.000 লিখছি। তাহলে পরেরটা দেখো 2/10, তাহলে 0.200। তারপরেরটা আছে হচ্ছে 1/3, তাহলে মানে 0.333। তারপর হচ্ছে স্যার ডেনসিটিটা কেন বের করছি আমরা? ডেনসিটিটা বার করছে হচ্ছে ধরো যদি আমি ফ্র্যাকশনে তুলি তাহলে আমার ডেনসিটিটা কাজে লাগবে। যে 6 কিলোর দাম 6 টাকা, তাহলে 1 কিলোর দাম কত? 10 কিলোর দাম 2 টাকা, তাহলে 1 কিলোর দাম কত? ঠিক আছে? আচ্ছা তাহলে আমার কি অ্যাকচুয়ালি এটা তুমি বুঝতে পারবে যে ব্যাপারটা হচ্ছে কি ভ্যালুটার ওয়েটের রেসপেক্টে কি ভ্যালু আছে। 1.600, 3.000, 3/1, আর এটা হচ্ছে 5/3, মানে হচ্ছে 1.667 ধরো আমি লিখলাম, ঠিক আছে? এটা আমি করলাম। এবার করতে হবে কি স্টেপ 2টা। স্টেপ 2 হচ্ছে তুমি আবার আগের টেবিলটা ভুলে যাও, আর আগের টেবিল লাগবে না। এবার আমাকে যেটা করতে হবে এই ডেনসিটির ভ্যালুটা অনুযায়ী ডিসেন্ডিং অর্ডারে আমাকে সাজাতে হবে, পুরো টেবিলটাকে সর্ট করতে হবে। কারণ আমি ম্যাক্সিমাম প্রফিট যেটাই পাবো বা ম্যাক্সিমাম পার ক্যাপিটা ভ্যালু যেটা বা পার ডেনসিটি ভ্যালু যেটা, সেটাকে নেব, আগে নেওয়ার চেষ্টা করব। আইটেম, ওয়েট, ভ্যালু, ডেনসিটি। তাহলে কি হবে? ফার্স্ট কি আসবে দেখো, I5 চলে এলো, কারণ I5 এর প্রফিট সবচেয়ে বেশি, মানে ডেনসিটি সবচেয়ে বেশি। তাহলে I5 1, 3, 3.00। তারপর কি আসবে দেখো, তারপর আসছে I6, কারণ 1.667। তাহলে I6 মানে কত? 3, 5, 1.667। তারপর কি আসছে দেখো, I4 আসছে। I4 এর কত? I4 মানে হচ্ছে 5, 8, 1.600। তারপর কত আছে দেখো, তারপর আছে হচ্ছে I1 6, 6, 1.000। তারপর আছে তোমার I3 বোধহয়, তাই তো? I3, তারপর I2 3, 10, 1, 2, 0.333, 0.200। হয়ে গেল সলভ। এবার যেটা হবে, যে টেবিলটা আমরা বানাবো সেটাই হচ্ছে আমার ন্যাপস্যাক টেবিল স্টেপ 3 তে। একদম ফর্মুলায় ফেলে ফেলে বানাবো। অ্যাকচুয়ালি আমরা যে টেবিলটা বানাচ্ছি সেটা হচ্ছে ন্যাপস্যাক টেবিল বানাবো। এই একটাই স্টেপ ডেনসিটিটা ক্যালকুলেট করা, আর পরের একটা স্টেপ আছে। তো সেখানে আমার কি থাকবে? আইটেম থাকবে। বেসিক্যালি এটা আমার হচ্ছে ন্যাপস্যাকটা, ঠিক আছে? মানে আমার বস্তাটার মধ্যে কি কি ঢোকাচ্ছে আর ক টাকা রোজগার করছি সেটা আমাকে বানাতে হবে চুরি করে। ওয়েট কত সেটা, আইটেমটা যেটা নিচ্ছি তার ভ্যালু কত সেটা জানা দরকার। এতটা তো জানতে হবেই, তার সঙ্গে আরো দুটো জিনিস জানতে হবে, যে আমি টোটাল বেনিফিট কত করেছি আর আমার ন্যাপস্যাকটা টোটাল ওয়েট এখন কত আছে সেটা জানতে হবে। তাহলে ন্যাপস্যাকের টোটাল ওয়েট আর বেনিফিট
এই দুটোকে আমি মেনটেন করব, ঠিক আছে? তো our objective is to fill the knapsack with the items to get the maximum benefit without crossing w equals to 16, কারণ ক্যাপিটাল w equals to 16 ফার্স্টেই বলে দিয়েছি যে knapsack এর ওয়েট w equals to 16 আছে। তাহলে এটার জন্য কি চেক করতে হয়, দেখো এইটা হচ্ছে ফর্মুলা ইজ ওয়েট। আমি একদম ফর্মুলাগুলোকে আমার তোমাদের যাতে মনে থাকে তো একদম ছোট ছোট করে লিখেছি। ইজ ওয়েট মানে আইটেম গুলো নিলে ইজ ওয়েট আইটেম প্লাস টোটাল ওয়েট লেস দেন ইকুয়ালস টু ক্যাপিটাল W আছে, শুধু এইটুকু চেক করলেই হবে। এন্ড ইনিশিয়ালি knapsack টোটাল ওয়েট অফ knapsack কত হবে, টোটাল ওয়েট অফ knapsack ইনিশিয়ালি, এটা একদম যখন আমি কাজ শুরু করি ইনিশিয়ালি টোটাল ওয়েট অফ knapsack অবভিয়াসলি ইকুয়ালস টু 0 হবে, কারণ আমার তো knapsack এখনো কোনো আইটেম যায়নি, তাই তো? হ্যাঁ কি না, তাই তো? আচ্ছা, তাহলে আমি দেখো ফার্স্টে এইখান থেকে শুরু করলাম, অন্য কালি নিয়ে করছি দরকার হলে। এখান থেকে যদি শুরু করি বলো তো, ফার্স্টে কোন আইটেম আসছে, i5, তাই তো? আমি চেক i5 লিখছি, চেক i5 লিখে আমি করছি, দেখো ইজ ওয়েট i5 প্লাস টোটাল ওয়েট লেস দেন ইকুয়ালস টু 16 কিনা, কেন ক্যাপিটাল W ভ্যালু হচ্ছে 16। তাহলে দেখো i5 এর ভ্যালু কত, আমি ধরো এখানে নয় W লিখছি, i5 এর ভ্যালু, i5 এর ওয়েট কত আছে? স্যার 16টা কোথা থেকে পেলেন? knapsack এর ওয়েটটা আমি বলে দিয়েছিলাম, কারণ তোমাকে ক্যাপাসিটি অফ knapsack বলে দেব অলওয়েজ, তাহলে তুমি কার রেসপেক্টে করবে। তাহলে টোটাল ইজ ওয়েট অফ i5 কত, i5 এর ওয়েট কত আছে 1, তো টোটাল ওয়েট এখন কত, knapsack এখন কোনো আইটেম আছে? তাহলে কত হবে 0। 1 less than 0 equals to 16, yes না নো? 1 less than equals to 16, yes, তাই তো? ইয়েস। তাহলে তুমি knapsack এই আইটেমটাকে নিতে পারো। তাহলে আমি কি লিখবো, knapsack এ ঢোকালাম কাকে, i5 কে ঢোকালাম, তার ওয়েট কত 1 ঢোকালাম, ভ্যালু কত 3 ঢোকালাম। 3। তাহলে আমাকে বলো যে এতটা হলো, এতটা হলো, তাহলে এখন আমার knapsack এর টোটাল ওয়েটটা বেড়ে যাবে তো? তুমি যখন knapsack এ এই ওয়েটটা ঢুকিয়ে দিলে তাহলে টোটাল ওয়েটটা বাড়বে না? টোটাল ওয়েট অফ দ্য knapsack এখন ইনক্রিজ করবে তো, 1 কিলো তো নিয়ে নিলে, হ্যাঁ কি না? তাহলে এখন টোটাল ওয়েট অফ knapsack কত হবে, এটা তো 1, তো তাহলে আমি লিখলাম টোটাল ওয়েট ইজ 1.000, ফ্র্যাকশনে আসতে পারে তাই জন্য। আর বেনিফিট তাহলে কত করলে পুরো স্যার আইটেম? এটা বুঝলাম না আমি এই লাইনটা। আরে ব্যাপারটা হচ্ছে তুমি ফার্স্টে knapsack এর ওয়েট 0 ছিল, কারণ knapsack এ কোনো আইটেম ছিল না। এখন তুমি একটা আইটেম knapsack এ ঢোকালে তার ওয়েটটা knapsack এ পড়বে না, বস্তার মধ্যে তার ওয়েটটা বাড়বে তো? হ্যাঁ কিন্তু মানে 1.000টাই কেন হলো সেটা বুঝলাম না। 1.000 লেখো, শুধু 1 লেখো, একই ব্যাপার। ফ্র্যাকশনাল knapsackটা এই ফ্র্যাকশনে লিখছি আর কি, তাই জন্য, আর কোনো কারণ না। 1 লেখো 1.00 লেখো, একই ব্যাপার। ওয়েটটা তো আর তোমার ফ্র্যাকশনে আসতে পারে না, ওয়েটটা অ্যাকচুয়ালি ফ্র্যাকশনে আসতে পারে, তাই জন্যই লেখা টোটাল ওয়েটটা কত দাঁড়াচ্ছে, ঠিক আছে? জেনারেলি আসবে না, তো ওই জন্য আমি টোটাল আইটেমটাকে নিলাম তো। আচ্ছা আমাকে বলো, এখানে আমি টোটাল পুরো ওয়েটটাকে নিয়েছি, দেখো এখানে ওর ওয়েটও 1, আমি এটাও নিয়েছি, টোটাল পুরোটা 1, তাহলে আমার বেনিফিট কত হবে, টোটালটাই বেনিফিট হবে তো? তাই আমি ফ্র্যাকশনে লিখছি 3.00, ঠিক আছে? এবার আমার এখন চেক করতে হবে কাকে, তাহলে আমার পরের পয়েন্টারটা এখানে, এই পয়েন্টারটা এখানে আসলো, তাহলে চেক ফর i6 যখন চেক করব তাহলে আমি কি করব, ইজ ওয়েট i6 প্লাস টোটাল ওয়েট লেস দেন ইকুয়ালস টু 16, তাহলে i6 এর ওয়েট কত বল, 3, টোটাল ওয়েট কত বেড়ে গিয়ে হচ্ছে 1, এটাকে 4, সরি 4 লেস দেন ইকুয়ালস টু 16, তো 4। হ্যাঁ ট্রু। ট্রু, ইয়েস। তাহলে তুমি কি করতে পারো, কাকে নিতে পারো, এই আইটেমটাকেও পুরোপুরি নিতে পারো, পুরোপুরি মানে হোল পুরোটাকে আমি নিতে পারি। তাহলে কি নিলাম, 3 নিলাম, 5 নিলাম, কারণ ওয়েট হচ্ছে 3, এখানে 5, তাহলে এটারও টোটাল প্রফিট হয়েছে। তাহলে দেখো আমাকে একটা এইটা কথা বলো, টোটাল ওয়েটটা কি হবে? তাহলে এখন টোটাল ওয়েট কত হবে, আগে ছিল টোটাল ওয়েট 1 আর এখন বেড়ে হলো কত 3, তাহলে কত হবে 4। হ্যাঁ তাহলে টোটাল ওয়েট এখন কত লিখবো এখানে, 4। 4। আর এখন আগে প্রফিট ছিল কত 3, এখন প্রফিট হয়ে গেল কত, আরো তোমার কত প্রফিট করলে, 5 প্রফিট করলে, তাই তো?
হুম তাহলে কত 5 হবে 8, ও অ্যাডিশন হয়ে যাবে 8 আচ্ছা অ্যাডিশন আচ্ছা করে লিখবো হ্যাঁ 8, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বলবো, চেক, তারপর কত আছে চেক, চেক কত i4, i4 কে দেখো চেক করো, i4 কে চেক করলে দেখো কি হচ্ছে, is weight i4 plus total weight less than equals to 16 কি, তাহলে i4 এর ওয়েট কত দেখো, i4 এর ওয়েট আছে হচ্ছে 5 আর টোটাল ওয়েট হয়ে গেছে 4, তাহলে 5 আর 4 এর 9, 9 less than equals to 16 ট্রু, তাই তো। হুম। তাহলে কি হবে বলো বিকি, কি লিখবো এখানে, i4 i4 5 8, 8 তার মানে আমি এই এলিমেন্টটাকেও বা এই আইটেমটাকেও তো তাহলে পুরো গোটাটাই নিতে পারছি, তাই তো। হ্যাঁ তাহলে আমার আচ্ছা। টোটাল ওয়েটটা আপডেট হয়ে কত হবে, টোটাল ওয়েটটা আপডেট হয়ে কত হবে, টোটাল ওয়েটটা আপডেট হয়ে 9 হচ্ছে 4 + 5 9.00, আর তাহলে এখানে হয়ে যাবে 9.00, আর এটার প্রফিট কত করলে 8, তাহলে 8 + 8 16, হ্যাঁ ঠিক আছে। এরপর নেক্সট আইটেম দেখো i1, তাহলে চেক ফর i1, তুমি i1 কে যখন চেক করতে গেছো তাহলে দেখো কি হচ্ছে, is weight i1 plus total weight less than equals to 16, তাহলে i1 এর ওয়েট কত আছে দেখো, i1 এর ওয়েট আছে হচ্ছে 6, 6 আর টোটাল ওয়েট আছে 9, 9 আর 6 15, তাহলে 15 less than equals to 16, ইয়েস। তাহলে এই আইটেমটাকে আমি পুরোপুরি নিতে পারি, তাহলে আমি i1 কেও পুরোপুরি নিলাম, 6 6, তাহলে এটা কত হলো 15 হয়ে গেল, আর এটা কত হয়ে গেল 22, তাই তো। হুম। টোটাল ওয়েট তাহলে 9 + 6 হলো 15, তাহলে নাও চেক ফর i3, চেক ফর i3 is, এই জায়গাটা ভালো করে বুঝবে, is weight i3 plus total weight less than equals to w, তাহলে কি হচ্ছে 3 plus total weight কত এখন 15 less than equals to 16, 18 less than equals to 16 কি, নো তো, হ্যাঁ কি না, নো নো। তার মানে তুমি এই আইটেমটাকে পুরোপুরি নিতে পারো, তাই তো। এ তো ছিঁচকে চোর, এ তো আর ক্লাসি চোর নয়। যদি 01 ন্যাপস্যাক হতো এখানেই ছেড়ে দিত, ও পরের আইটেমটাকে চেক করতো যে ওটাকে নিতে পারবো কি নিতে পারবো না, তখন ছেড়ে দিত। কিন্তু এ কি, এ হচ্ছে ছিঁচকে চোর। তাহলে কি করতে হবে দেখো, আমার এখানটা ভালো করে বলছি, এই জায়গায় দেখো ওয়েট কত আছে, ন্যাপস্যাকে এখন ভরেছে কত, 15 হুম। 15 কেজি ভরে ফেলেছো, তাই তো। হুম। তোমার ন্যাপস্যাকে জায়গা কত, 16 কেজি ম্যাক্সিমাম নিতে পারে, হুম। তাহলে আর কত জায়গা পড়ে রয়েছে, 1 কেজি জায়গা পড়ে রয়েছে, তাই তো। হুম। তাহলে আমি কি বলতে পারি, যদি i3 আইটেমটার আমি 1 কেজি নিয়ে নিই তাহলেই হবে আমার। হুম। হুম। তাহলে কি লিখবো দেখো, we fill the knapsack, আচ্ছা আমি ওটা লিখিনি, তোমরা ওটা দেখতে পাবে, নোটস আমার লেখা আছে, we fill the knapsack with one weight of i3 আইটেম। তো জিজ্ঞেস করতে যদি চাও যে আমি ওয়ানটা কি করে বুঝলাম, তার জন্য আমি লিখে রাখি দেখো 16 - 15, সেটা মানে বেসিক্যালি 16 হচ্ছে কি ন্যাপস্যাক ক্যাপাসিটি, আর এটা হচ্ছে কারেন্ট টোটাল ওয়েট অফ knapsack, টোটাল ওয়েট, the total weight of knapsack, ঠিক আছে। তাহলে আইটেম হ্যাভিং ভ্যালু তাহলে কত হবে 1/3, মানে 0.333। দেখো কেন 1/3 লিখলাম এইখান থেকে, কারণ ভ্যালু দেখো আছে 1 আর আছে ওর তলে টোটাল 3 কেজি আছে, তার মধ্যে আমি 1 কেজি নিচ্ছি,
তাহলে আমার প্রফিট কত হবে? ম্যাক্সিমাম 0.33 তে, এই জন্য দেখো ডেনসিটিটা ক্যালকুলেট করে রাখা। তাহলে আমি এখানে কি বলবো, i3 নিলাম, তার মাত্র আমি 1 কেজি নিয়েছি, তার প্রফিট কত 0.333, এটা হয়ে গেল কত 16 কেজি, আর এটা দাঁড়ালো কত 22.333। বোঝা গেল? হুম। ঠিক। হ্যাঁ তাহলে তোমার ন্যাপস্যাক এখন ফুল হয়ে গেছে। হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি কি বলবো, নাও টোটাল ওয়েট of the knapsack equals to 16. So we stop here. So maximum benefit কত হলো 22.333 rupees। ঠিক আছে, অ্যান্সার বুঝতে পারলাম। Yes, sir. এটাও একটা 7 থেকে 8 নম্বরের কোয়েশ্চেন। এরকম তোমাদের টেবিলটা প্রোভাইড করবে, শুধু এই টেবিলটা প্রোভাইড করবে আর বলে দেবে ন্যাপস্যাকের ক্যাপাসিটি কত। দেন ফার্স্টে কি করতে হবে, ডেনসিটি বার করতে হবে, দেন ওটাকে সর্ট করতে হবে, দেন ন্যাপস্যাকটা দেখাতে হবে। ঠিক আছে, তোমরা চাইলে লিখতে পারো যে টোটাল ওয়েট অফ ন্যাপস্যাক ডিউরিং প্রসেস এন্ড টোটাল ম্যাক্সিমাম বেনিফিট বা ম্যাক্সিমাম প্রফিট হোয়াটএভার। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো তো সবাই? Yes, sir. গ্রিডি শেষ হলো, খতম গ্রিডি। মানে তোমরা গ্রিডি শিখে গেলে পুরো। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো। স্যার আজকে কি আরো পড়াবেন? না সেটা নয়, ব্যাপারটা হচ্ছে আমি পড়াতে তো চাই, কিন্তু লোকজন তো একেবারেই নেই দেখছি আজকে, কারণ তমজিতের পরীক্ষা, সংকেত আসতে পারলো না, তারপর ইয়েও নেই, স্বাগতাও নেই, তো কি করব বলো? তোমাদেরকে আজকেই পরীক্ষা শেষ হয়েছে নাকি? কালকে। কালকে স্যার। গতকাল শেষ হয়েছে না কালকে শেষ হ্যাঁ। হবে? না কালকে শেষ মানে হয়ে হয়ে গেছে। হয়ে গেছে, তাহলে তো খুব ভালো কথা। তাহলে কি করবো, আর একটু পড়াবো না পড়াবো না বলো, তোমরা যা বলবে। মানে গ্রিডি শেষ হয়ে গেল, এরপর শুরু স্যার করলে দরকার ইদার নেই ডাইনামিক্স আজকে শুরু আর। করতে হয়, আর নইলে তোমাদের অন্য কিছু শুরু করতে হয়। তাহলে এই অবধি থাকবে। কৃষেন্দু, বিকির কি মতামত? স্যার আপনি হ্যাঁ। যা চাইবেন। এই অবধি থাকবে নাকি? হ্যাঁ স্যার। আর কৃষ্ণেন্দু তোমার কি দাবি? সে সবার দাবি আমার দাবি এক। স্যার একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো 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 বলো। বলছি স্যার প্লেসমেন্টের সময় কি সব এই যে কঠিন কঠিন কোড গুলোই দেবে, সহজ না, স্যার এরকম কিছু ব্যাপার দেয় না? এগুলো সহজ কোটি, এগুলো কঠিন নয়। স্যার এটা সহজ না, আমি অন্য সহজের কথা বলছি, মানে আপনি তোমাকে কি যেগুলো নাম প্রিন্ট প্রথমে, করতে দেবে? নাম মানে প্রিন্ট করতে? স্যার আমি বলছি ওই ফিবোনাকি সিরিজ ওইগুলো যে একদম প্রথমে করিয়েছিলেন ওরকম। ফিবোনাকি সিরিজ পাওয়াটা মানে এক্সপেক্ট করাটা খুব চাপের ব্যাপার। ওটা ধরো ওই মাস কোনো রিক্রুটার দিতে পারে, নাও দিতে পারে, ম্যাক্সিমাম বেটার কোনো কোম্পানি ধরো এরকম কোডই দেবে। মানে ধরো ফিবোনাকি সিরিজ পাওয়াটা খুব চাপের। আবার কোনো কোনো জায়গায় দেয়, টিসিএস হয়তো অনেক সময় দেয়। স্যার কিন্তু এত কঠিন দিলে আমি চাকরি তো পাবো না। কেন এত, এখনো তো কোডিং শেখার সময় আছে। কোডিং বান্ধবীর কি খবর? বুঝতে পারি কঙ্কনা, না, তোমার আরেক চেষ্টা বান্ধবীর কি? করি, এই রে, জানি না ওর কথা আমি। হায় রে। যাই হোক। কিন্তু না দেখো, কোডিং প্র্যাকটিস তো করতেই হবে। আর মানে তো ব্যাপারটা হচ্ছে কোডিং প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে তোমাদের একটুখানি ইয়ে করতে হবে। মানে শুধু কি বলতো, তোমাদের একটা বাজে অভ্যাস হচ্ছে, যেই প্রবলেমটা হচ্ছে একটু নেট দেখে নিলাম, নেট দেখে ঝেপে দিলাম হয়ে গেল। সেটা আমি বলি নেট দেখে যখন ঝাপছে একবার বুঝে না, তাহলেই মনে থেকে যাবে। তোমাদের ডেইলি রুটিনে মানে সপ্তাহে অ্যাটলিস্ট 4 আওয়ার্স কোডিং এ দাও, কোডিং শিখে যাবে। স্যার তুমি এরকম ভাবে শিখে গেছিলে সব? হ্যাঁ, মানে এত কঠিন কঠিন? আমার তো কোড করতে ভালোই লাগতো ছোটবেলা থেকে, সেই ক্লাস 11 থেকে। বাট ক্লাস 11-12 পড়ার মানে আমি কম্পিউটার সায়েন্স পড়েছি বলে যে আমার প্রচুর কিছু লাভ হয়েছে এরকম কিছু না। হয়তো একটু আগে বুঝেছি বা একটু এরকম। যারা 11-12 কম্পিউটার সায়েন্স পড়ে না তারা যে কম্পিউটার সায়েন্স পড়তে পারবেন এরকম নয়। আর কোড করতে ভালো লাগবে। দেখো কোডিংটাকে তোমার মজা হিসাবে নিতে হবে। অঙ্ক করতে পারলেই কোড করতে পারবে, হাতে কলমে প্র্যাকটিস করো তাহলেই কোড পারবে।
এই কোডিং গুলো তো নয়, তাও ধরো একটুখানি ট্রিক্স আছে কিছু কিছু। বেসিক কোড গুলো তো প্র্যাকটিস করতে পারো। ধরো নর্মাল কিছু কোড প্র্যাকটিস করে, ধরো অ্যারেতে সিঙ্গেল রোটেশন দিলে কিরকম অ্যারেটা দেখতে হয়, বা ধরো একটা লিঙ্ক লিস্টে যদি আমি এন পজিশন বাদে একটা রোটেশন দিই তাহলে কিরকম হবে, বা ধরো লিঙ্ক লিস্টে যদি আমাকে বলা হয় একটা লুপ আছে কিনা সেটাকে ডিটেক্ট করতে দিতে পারে, বা ধরো একটা স্ট্যাক, একটা কিউ স্ট্যাক দিয়ে বানাতে দিতে বললো, মানে কিউ কে কিভাবে স্ট্যাক দিয়ে বানাতে হবে এইগুলো। তারপর ধরো ট্রি এর কোড প্র্যাকটিস করতে পারো, যেগুলো যখন শিখে যাবে তখন ট্রি এর কোড প্র্যাকটিস করো। সাপোজ ধরো ধরো বিএসটি টাকে ইমপ্লিমেন্ট করব বা এভিএল ট্রিটাকে ইমপ্লিমেন্ট করব, এগুলো করলে মোটামুটি কোডিং স্ট্রং হয়ে যাবে। তো তার জন্য বেসিক কোড গুলো করো, মানে অ্যারে স্ট্রং। দেখো যদি সি নিয়ে ভাবো, তাহলে সি নিয়ে ভাবলে দুটো জিনিস স্ট্রং করা দরকার। একটা হচ্ছে তিনটে বেসিক্যালি, অ্যারে, পয়েন্টার, ফাংশন। এই তিনটে জিনিস যদি মোটামুটি ভালো করে পারো, সি এর কোড ইজি লাগবে। আর কম্পিটিটিভ কোডিং এর জন্য তোমাদের আমি এখন থেকেই বলবো, যদি পারো তো গো ফর, মানে টেক মানে কি বলবো, নিজেরা একটা কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করো, যে ল্যাঙ্গুয়েজটাকে আমি স্ট্রং বানাবো, ইদার পাইথন অর জাভা অর ধরে নাও কি বলে ওটাকে, সি অর সি প্লাস প্লাস, যে কোনো স্যার একটা। পাইথনে তো অনেক লাইব্রেরি আছে, তাই জন্য পাইথনটা করতে না আমি বলে। হ্যাঁ আমি সবাইকে সাজেস্ট করি হচ্ছে কম্পিটিটিভ কোডিং এর জন্য বেস্ট হচ্ছে সি প্লাস প্লাস, বেস্ট। সি প্লাস প্লাস এর ওপর কম্পিটিটিভ কোডিং এর কোনো ল্যাঙ্গুয়েজ নেই। কেন নেই? কারণ সি প্লাস প্লাস হ্যাজ ইটস ওন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। তো অলদো ইট হ্যাজ আ প্রসিডিউরাল, মানে সি এর কনসেপ্ট দিয়ে হয়ে যায়। তা আলাদা করে প্রচুর লাইব্রেরি, ফাইল, প্যাকেজেস মনে রাখতে হয়। 5টা প্যাকেজ মনে রাখলে হয়ে যায় সি প্লাস প্লাসে করে। কারণ তোমরা তো গেম ডেভেলপমেন্ট বা টেমপ্লেট ডেভেলপমেন্ট করবে না সি প্লাস প্লাস দিয়ে। তো ওই ক্ষেত্রে গ্রাফিক্স এর প্রচুর আলাদা জিনিস মনে রাখতে হয়। আদারওয়াইজ সি প্লাস প্লাস ইজ দ্য বেস্ট ওয়ে টু ডু কোডিং। মানে যারা ধরো আমার যেমন সি স্ট্রং ছিল, আমার সি তে কোড করতে ভালো লাগতো, আমি সি চিরকাল করেছি কম্পিটিটিভ কোডিং। বাট সবার ক্ষেত্রে সেটা না। আমি ইজিয়েস্ট ওয়েটা স্টুডেন্টদের ক্ষেত্রে বলি, গো উইথ সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস দিয়ে যদি কম্পিটিটিভ কোড করো তাহলে দেখবে খুব ভালোভাবে কোড করতে পারো। তো তোমরা যদি চাও সি প্লাস প্লাস পড়ো, সি প্লাস প্লাস এর জন্য ক্লাস করো দরকার হলে। আজ ডেফিনেটলি দেখো তোমাদের তো এই সেমিস্টারে জাভাও আছে, তোমরা স্যার জাভাটা আমাদের তো এখন করো। জাভা শেখাচ্ছিল হ্যাঁ, জাভা কলেজে। স্ট্রং করো, জাভা স্ট্রং করো। জাভা তো ভালো ল্যাঙ্গুয়েজ, জাভা তো খুবই ভালো ল্যাঙ্গুয়েজ, এবং খুব ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ। মানে আমি তো পড়াতাম তো, মানে এইবার যেমন ব্যাচ হয়নি, আদারওয়াইজ তো আমার কাছে যাওয়ার ব্যাচ থাকতোই। আমি তো মানে আমার যাওয়ার একটা নোটস আছে 11 days in জাভা বলে, এটা মানে ছোটখাটো বইয়ের মতো আমার একটা নিজের হাতে লেখা। তো 11 দিনে আমি জাভা শিখিয়ে দিই, মানে যারা একটু বেসিকটা জানে তাদের 11 দিনে জাভা মোটামুটি এক্সপার্টাইজড হয়ে যাবে ওই নোটসটা যদি পড়ে। তো এরকম ভাবে একটা নোটস লিখেছিলাম, মানে একটা বই টাইপের ছোট। তো ধরো কত হবে, হার্ডলি 70-80 পেজে। তো সেরকম একটা প্রোভাইড করতাম। আর সঙ্গে তোমাদের এই সেমিস্টারে প্রচুর সাবজেক্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। যেমন হচ্ছে ডিবিএমএস, মানে আমি যদি বলি একটা মানে ফাউন্ডেশন, ওয়ান অফ দ্য ফাউন্ডেশন অ্যাজ আ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে ডিবিএমএস টা এইগুলো। তো তোমরা তো ডিবিএমএস কিভাবে পড়ছো আমি জানি না, ডিবিএমএস ভালো করে পড়ছো, ভালো করে শিখো, বিশেষ করে এসকিউএল, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ দুর্দান্ত হ্যাঁ ভাবে, এবং সঙ্গে পিএল এসকিউএল শেখা দরকার। এই জায়গাগুলো যত স্ট্রং করবে তত ভালো। কারণ ডিবিএমএস দেখতে সোজা লাগে, ঠিক আছে, নাম্বার ওঠে না কিন্তু। হ্যাঁ, ডিবিএমএস দেখে সোজা লাগবে যে এই তো কিছুই নেই, এই তো দুটো খালি টেবিল আছে, এই তো খালি কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হয়, ইউনিয়ন করতে হয়, কিছুই করতে হয় না। কিন্তু ডিবিএমএস থেকে মানে চার্টার প্রচুর জায়গা আছে। এবং ডিবিএমএস সাবজেক্টটা ধরো হয়তো কিছু মুখস্থ করতে হয়, কিছু মনে রাখতে হয়। 80% বোঝা, 20% মুখস্থ। লোকে উল্টো করে, 20% বোঝে, 80% গাতায়, ওই জন্য হচ্ছে আলটিমেটলি পারে না। যত ভালো ডিবিএমএস স্ট্রং হবে তত ভালো প্রজেক্টের দিকে কাজ করতে পারবে, প্রজেক্ট ওরিয়েন্টেড কিছু কোড করতে পারবে। ডিবিএমএস, ইভেন্চুয়ালি জাভা, এগুলো স্ট্রং করা দরকার। মানে পাইথন, দেখো পাইথন হচ্ছে সেলফ লার্নিং ল্যাঙ্গুয়েজ, পাইথনের জন্য অত চাপ নিয়ে লাভ নেই। যখন তোমরা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করবে বা নিজেরা যখন পরে ফ্রি টাইম পাবে সেমিস্টারের ব্রেকে, তখন পাইথনকে নিজেরাই ইজিলি তুলে নিতে পারবে। কারণ এমন কিছু কঠিন জিনিসপত্র নেই পাইথনে। কঠিন হচ্ছে এই জায়গাগুলো, সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলোর মধ্যে অনেক কিছু আছে যেগুলো কনসেপচুয়ালি ডিফারেন্ট ফ্রম আদার ল্যাঙ্গুয়েজ। কারণ ওই কনসেপ্টটা তুমি না জানলে অ্যাপ্লাই করতে পারবে না। এই জন্য এর থিওরি গুলো জানাটা খুব দরকার।
আদারওয়াইজ পাইথন হয়ে যায়। আর পাইথন তুমি যে কোনো স্যার একটা সি সি প্লাস প্লাস জাভা তিনটেই জানতে হবে? এরকম ব্যাপার নেই, জানতে হবে, জেনে রাখা ভালো। দেখো জানতে পারলে তো তুমি অনেক কিছুই জানতে পারবে। তুমি যেমন মানে এই মুহূর্তে তোমাদের যেহেতু ফোর্থ সেম হয়ে গেছে, অ্যাটলিস্ট তোমাদের একটা ওয়েব ডেভেলপমেন্টের ল্যাঙ্গুয়েজ জেনে রাখা উচিত। যেমন ধরো সাপোজ পিএইচপি মাইএসকিউএল তোমাদের শিখে রাখা উচিত ছিল, আমি জানি না তোমরা সবাই জানো কিনা। পিএইচপি মাইএসকিউএল, এইচটিএমএল, এইচটিএমএল5, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই 5-6টা জিনিস তোমাদের মোটামুটি একদম একটা ছকে বেঁধে স্ট্রং হওয়া উচিত ছিল, আমি জানি না তোমরা জানো কিনা সবাই এই জায়গাটা। বা যারা যারা পাইথন নিয়ে ফার্স্ট সেমিস্টার থেকে কাজ করছো বা সেকেন্ড সেমিস্টার থেকে কাজ করছো, দে ক্যান ডু জ্যাঙ্গো ফর ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে তোমাদের জ্যাঙ্গোটা জেনে, মানে এই জায়গাগুলো তোমাদের ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড জায়গা, তো এই জায়গাগুলো তোমাদের জানতে হবে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, তোমরা এই ফোর্থ সেমে এসে গেছো, তো তোমাদের এখন চুজ করতে হবে যে আমরা থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স নিয়ে ভবিষ্যতে এগোবো না অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স নিয়ে ভবিষ্যতে এগোবো। যদি কেউ থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স মানে যদি আমার ডোমেনে কেউ আসতে চাও, সেক্ষেত্রে তাদেরকে স্ট্রং করার দরকার হচ্ছে ধরো যেমন ডা, অটোমাটা, বিশেষ করে অটোমাটা। অটোমাটা স্যার থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স মানে? থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স মানে হচ্ছে যেখানে হচ্ছে কোর কম্পিউটিং বা কোর ম্যাথামেটিক্স আছে, মানে কম্পিউটার সায়েন্সের ইনার ডোমেন। মানে ধরো এআই, মেশিন লার্নিং, এই জিনিসগুলো দেখছো, এইগুলো তো লোকেরা অ্যাপ্লাই করে কোনো একটা জিনিস বানানোর জন্য, বা এটার যে অ্যালগরিদম গুলো যারা ভাবছে, বা অ্যালগরিদম গুলো কি করে আসছে, তাদের অ্যানালিসিসটা কি করে হচ্ছে, বা ধরে নাও এদের অ্যাকচুয়াল ডোমেনটা কি, এদের পিছনে ম্যাথসটা কি, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স। মানে তুমি যদি কেউ মাস্টার্স করো, দেয়ার ইজ আ এক্সাম কল্ড জেস্ট, যেটা হচ্ছে ধরে নাও ইন্ডিয়ার ওয়ান অফ দ্য প্রিসিয়াস এক্সাম বা প্রিসিয়াস পোস্ট পাওয়া যায় এই এক্সামটা দিলে। মানে খুবই কঠিন এক্সাম এটা, যেখানে ধরো ডিআরডিও বা ধরো ইসরো, আরো বড় বড় যে মানে আমাদের ফাউন্ডেশন গুলো আছে, সেখানকার এক্সিকিউটিভ রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের পোস্ট পাওয়া যায় এটা ক্রিয়েট করলে। মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়াররা দিতে পারে, ইলেকট্রনিক্সরা দিতে পারে, ইলেকট্রনিক্সরা পসিবলি দিতে পারে না বোধহয়, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়াররাই দিতে পারে এটা। আর ফিজিক্স ম্যাথামেটিক্স এর লোকেরা বেসিক্যালি এই, এরা যারা দেয় এই পরীক্ষাটা ক্র্যাক করে, তাদের ধরো ডিরেক্টলি ওইসব বিভিন্ন সরকারের বিভিন্ন বড় বড় পোস্টে আর কি চাকরি পাওয়া যায়, সম্মান পায়, আলাদাই ব্যাপার স্যাপার হয়ে যায়। কিন্তু বিভৎস কঠিন পরীক্ষা, পুরোটাই থিওরিটিক্যাল, মানে অটোমাটা, ডা, ডিবিএমএস এর ইনার থিওরি, ওয়েস, তারপর ধরে নাও এআই, মেশিন লার্নিং, এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ডিপ লার্নিং, তারপর আরো কিছু থিওরি আছে ধরো, যেমন ধরো ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম, ওএস, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, এই সবগুলোর ওপর পুরোটা। মানে ওইখানে ল্যাঙ্গুয়েজের চাহিদাটা কম, মানে তুমি ল্যাঙ্গুয়েজ জানো ফর ইমপ্লিমেন্টেশন, দ্যাট উই নো। মানে দেখো থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের মধ্যে তোমাকে অ্যাপ্লাইড পার্টটা জানতে হবে, কিন্তু অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্সে তোমার থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স অত না জানলেও চলে। মানে ধরো এই ডায়েট ব্যাপারগুলো খুব মানে ডিটেলসে, টাইম কমপ্লেক্সিটি কি করে করতে হয় না করতে হয়, হ্যান ত্যান, এই জায়গাগুলো একটু আস্তে আস্তে ওই জায়গাগুলো অবসলেট হতে থাকবে। ওখানে তুমি কোডিং কত ভালো পারো, মানে কি কি ল্যাঙ্গুয়েজ জানো, মানে তুমি ডেভেলপার হতে চাও, সেই জায়গাটা হচ্ছে অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স। মানে আমি এইটা তৈরি করে দিচ্ছে কোনো সায়েন্টিস্ট, তারা সেটাকে অ্যাপ্লাই করে করে বা সেই পেটেন্টটা কিনে নিয়ে নতুন একটা প্যাকেজ বার করে বিভিন্ন জায়গায় কাজে লাগাচ্ছে, এটা হচ্ছে অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স। এই জায়গাগুলো তোমাদের ভাবতে হবে এবার, যে আমি কোন জায়গাটা যেতে পারি, মানে তুমি কোন সাবজেক্ট ইন্টারেস্ট পাও, ম্যাথস ওরিয়েন্টেড সাবজেক্ট গুলোতে না অ্যাপ্লাইড সাবজেক্ট গুলোতে। মানে এখানে সোজা কঠিনের ব্যাপার নেই, থিওরিটিক্যাল মানে কম্পিউটার সায়েন্সকে দেখো ভাবতে পারলে, ভালোবাসতে পারলে সব জায়গায় সবই ভালো লাগে। দেখো আমি গোটা মোটামুটি ল্যাঙ্গুয়েজ জানি, যদি ওয়েব ডেভেলপমেন্ট ল্যাঙ্গুয়েজ গুলোকেও ধরো টোটাল এখন বোধহয় বেড়ে 20-22টা হবে, আমি ধরো একটাই প্রোগ্রামকে 20-22টা ল্যাঙ্গুয়েজে সেম ভাবে কোড করতে পারবো সেম টাইম। কিন্তু এই জায়গাগুলো আস্তে আস্তে আসবে। কি করে শিখলেন স্যার মানে এই এই কয়েক বছরের মধ্যে এতগুলো ল্যাঙ্গুয়েজ? তো আর কিছু নেই, মানে সি জানলে সবই জানা যায়, এই হচ্ছে ব্যাপার। আমি ওই জন্যই সবাইকে বলি, তুমি যদি সি স্ট্রং করো, দেখো সি স্ট্রং যদি থাকে, সি প্লাস প্লাস উইদিন 1 মান্থ যদি প্র্যাকটিস করো ঠিকঠাক, ইউ ক্যান বি, মানে ইউ ক্যান ডু এনি টাইপ অফ কোডিং ইন সি প্লাস প্লাস। এবার সি জানা থাকলে জাভাও জানা যায়, জাভাও জানতাম ছোট, মানে শিখে গেছিলাম। পাইথন তো কাজ করতে করতে শিখে গেছি। এছাড়া ধরো পাইথন আর কেরাক্স, ওয়েকা, যেগুলো মেশিন লার্নিং এর টুল হিসাবে যেগুলো কাজ হয়, তারপর এইগুলো ধরো, দেন ধরো ছোটবেলায় যখন অ্যান্ড্রয়েডে কাজ করতাম তখন অ্যান্ড্রয়েড ওয়েব ডেভেলপমেন্টে যাবতীয় ধরো পিএইচপি, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, ওগুলো তো আছে, ওগুলোকে ধরি না ল্যাঙ্গুয়েজের মধ্যে, ডেভেলপিং টুল ধরো। তারপর স্যার আমাদের কলেজ থেকে সি প্লাস প্লাস শেখাবে না?
আমার মনে নেই যে তোমাদের সি প্লাস প্লাস আদৌ সিলেবাসে দেয় কিনা, আমার মনে হয় তোমাদের সি প্লাস প্লাস দেয় না সিলেবাসে, কারণ তোমাদের যারা সিনিয়ররা ছিল তারা সবাই আমার কাছে ওই যে তোমাদের সেমিস্টারের গ্যাপ থাকে না একটা, হ্যাঁ ওই গ্যাপে মানে ওরা আমার সেমিস্টার সাথে এন্ড সবাই, হলে যেটা। হ্যাঁ যে গ্যাপটা থাকে ওই গ্যাপে ওরা আমার কাছে সবাই 1 মাস ধরে এসেছিল, মানে ধরো সপ্তাহে 2-3 দিন করে আসতো, এসে 2 দিন করে ধরো আসতো, ওরা সবাই সি প্লাস প্লাস তখন মানে একটা ক্র্যাশ কোর্স যেরকম হয় সেরকম শিখিয়ে দিয়েছিলাম ওদের সবাইকে সি প্লাস। আমি ওদের অনেককে পিএইচপি ফিএইচপি শিখিয়ে দিয়েছি, বাট তখন আমি পড়াতাম, এখন আমি পিএইচপি টিএইচপি আর পড়াইনি, ওই জন্য মানে অত আর ভালো লাগে না ধরে ধরে পিএইচপি টিএইচপি শেখাতে। তো আবার যদি কোনদিন চালু করি তোমাদের বলবো, তোমরা শিখে শিখে যেতে পারবে। বাট তোমরা যদি চাও, মানে যেমন আমি যেমন পিএইচপি ডট নেট এগুলো সবই জানি, তো মানে এখন ধরো আমি কোড করতে বসে আমি কোড করে দেবো, কিন্তু আমার পড়াতে ইচ্ছা করে না এগুলার দিকে, মানে ধরে ধরে দেখা। স্যার সি প্লাস প্লাসটা আমাদের ওরকম ভাবে করিয়ে দেবেন? হ্যাঁ তোমরা শিখতে চাইলেই করিয়ে দেবো, তোমরা যা যা সাবজেক্ট পড়তে চাইবে আমার জানার মধ্যে থাকলে আমি পড়িয়ে দেবো। আমি যা যা পড়াই, আমি পড়াই না হচ্ছে 2টো সাবজেক্ট বেসিক্যালি, একটা সাবজেক্ট এখন পড়াই না, আমি এখন আর্কিটেকচারও পড়াই, একটাই সাবজেক্ট এখন পড়াই না, সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, ওইটা বাদে আমায় যা বলবে আমি পড়িয়ে দেবো। আর নেটওয়ার্ক পড়াতে আমার ভালো লাগে না, নিজেরই আমি ওই ডোমেন অ্যাকচুয়ালি আমি কাজ করি না, তো ওই জন্য আমি ওটা পড়াই না। যে ডোমেনগুলোতে কাজ করেছি বা কোনো কোনো প্রজেক্ট করেছি সেই ডোমেনগুলোতে, যেমন ধরো আমার অটোমাটার উপর প্রজেক্ট আছে, ডায়ের উপর প্রজেক্ট আছে, এমএল এর উপর তো গুচ্ছ গুচ্ছ প্রজেক্ট করেছি, ইমেজ প্রসেসিং এর উপর কাজ করি, তারপর ধরো স্টেগানোগ্রাফির কাজ করি, এইগুলোর উপর যেগুলো বলবে আমি করি, অসুবিধা নেই। এবার তোমাদের এই জায়গাগুলো ডোমেন গুলো চুজ করে নিতে হবে, যেমন ধরো আমি কারেন্টলি এমএল এন্ড বায়োইনফরমেটিক্স এর উপর কাজ করি, কম্পিউটার ভিশন বায়োইনফরমেটিক্স এগুলো মানে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের উপর কাজ করি। এবার তোমরা আস্তে আস্তে যখন বিটেকে আরেকটু বড় হবে, মানে 3rd ইয়ার যাবে, তোমরাও নিজেরা একটা একটা করে ডোমেন চুজ করবে। বাট আমি একটা কথা সবাইকে রিকোয়েস্ট করবো, চারিদিকে মেশিন লার্নিং মেশিন লার্নিং মেশিন লার্নিং শুনতে পাচ্ছ, মানে তোমাকেও যে মেশিন লার্নিংই করতে হবে এরকম নয়। ডেফিনেটলি মেশিন লার্নিং ইজ ওয়ান কাইন্ড অফ ফিউচার, যে আমাকেও যে মেশিন লার্নিং এ স্ট্রং হতে হবে এরকম না, আমার কাছে অনেক ডোমেন আছে, সেগুলো নিয়েও তোমরা কাজ করতে পারো। যেরকম না যে আমার বন্ধু মেশিন লার্নিং করছে বলে আমি মেশিন লার্নিং ভালো লাগে না, কিছু বুঝি না, তো আমাকে মেশিন লার্নিংই করতে হবে। there is a scope with cloud, there is a scope with IoT, সেগুলো নিয়েও তোমরা কাজ করতে পারো, যার যেটা ভালো লাগবে। কৃষ্ণেন্দ্র বুঝলে, স্যার বেকার জ্ঞান দিচ্ছে আমার না পড়ি। দেখি কি পড়ছো এখন তুমি? মেশিন লার্নিং শিখছিলে দেখলাম, সে আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করতে ক্লাস্টারিং এগুলো তুমি পড়েছো? তারপর তারপরে কিছু নাই, মাঝে এটা পিএইচপিটা দেখছিলাম আর তোমাদের কলেজে ব্যাঙ্গোটা যেভাবে এআই এমএল পড়াচ্ছে তাতে এমএল এর কিছুই শেখোনি তোমরা। স্যার ওই ক্লাসটা আমি একটাও করি না, আমি কিছু জানিই না এআইএমএল এর। কিছু শেখা হয় না, তো তোমাদের পাইথন শেখায় আমি যতদূর জানি। হ্যাঁ স্যার, কিছু না বোঝা যায় না স্যারটা যে স্যার স্যার একদম বাজে পড়ায়, ওই একটা সাবজেক্ট একদম ভাল লাগে না। তোমাদের ডিপিএমএস কে নিচ্ছে? সোহিনী? না, ওই কি শুভলক্ষ্মী ম্যাম। ডিবিএমএস বললেন তো? হ্যাঁ ডিপিএমএস। হ্যাঁ কি শুভলক্ষ্মী পড়াচ্ছে? আমার তো এনটিটি পড়াচ্ছে। এন্টিটি রিলেশন ডায়াগ্রাম, ইআরডি, ইয়ার ডায়াগ্রাম, হ্যাঁ ইয়ার ডায়াগ্রাম বোঝো? তোমাদের মানে ইয়ার ডায়াগ্রাম পড়াচ্ছে, বা তার মানে তোমাদের অলরেডি ফার্স্ট চ্যাপ্টার হয়ে গেছে, ডিডিএল ডিএমএল ডিসিএল টিসিএল এগুলো বলে দিয়েছে। তারপর একটা ডেটাবেসের কম্পাইলার কিভাবে কাজ করে এসব শিখিয়ে দিয়েছিলাম। ডেটাবেসের কম্পাইলারে কটা ফেজ থাকে এটা বলে হয়ে গেল। এই হচ্ছে তোমাদের কলেজের পড়ানো, হাফ হাফ পড়ায়। এগুলো জানা উচিত, কিভাবে একটা সিনট্যাক্স মানে একটা তোমাদের কোয়েরি কিভাবে কাজ করে, কোন লেভেলে কাজ করে। 3 স্কেম আর্কিটেকচার পড়িয়েছে? না স্যার, 3 স্কেম আর্কিটেকচার পড়েনি, এনটিটি ইয়ার ডায়াগ্রাম পড়াচ্ছে, মান্দবাদী হচ্ছে। ডেফিনেটলি পড়েছি কোনো না কোনো ভাবে 3 স্কেম আর্কিটেকচার, ফিজিক্যাল লেভেল ইন হ্যাঁ ওটা বলেছি হ্যাঁ হ্যাঁ এটা করিয়েছিল। এটা বলেছি। ওটাকে কি বলে? 3 স্কেম আর্কিটেকচার বলে। এই কি ডেটা অ্যাবস্ট্রাকশন, 3 স্কেম আর্কিটেকচার, মেটা ডেটা, ডেটা ডিকশনারি, এগুলো পড়িয়েছে? এইগুলো হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের ব্যাপার, মানে ইন্ট্রোডাকশন। দেন পড়াতে হয় অনেকে কনসেপচুয়াল মডেলিং পড়ায়, ইয়ার ডায়াগ্রাম, অনেকে পড়া হচ্ছে রিলেশনাল মডেল। আমি জেনারেলি রিলেশন মডেল পড়াই, কারণ তাহলে কনসেপচুয়াল মডেল বুঝতে সুবিধা হয়। আর ইয়ার ডায়াগ্রামের মধ্যে অনেক কিছু আছে, টোটাল পার্টিসিপেশন, উইক পার্টিসিপেশন, তারপর ডোমেন ইন্টিগ্রিটি, মানে টাপেল ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট,
ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট কি কি হয়, তারপর ধরো না ওই উইক এন্টিটি স্ট্রং এন্টিটি শুধু পড়ে লাভ নেই, উইক এন্টিটির কেন টোটাল পার্টিসিপেশনই লাগে এগুলো বুঝতে হয়। মাল্টি ভ্যালুড কি কি, নন প্রাইম অ্যাট্রিবিউট কি, প্রাইম অ্যাট্রিবিউট কি, এইগুলো দেখবে ইয়ার ডায়াগ্রামে জেনারেলি অনেকটা মুখস্থর ব্যাপার আছে আর কিছুটা বোঝার ব্যাপার আছে। আর এরপর থেকে যা ঢুকবে রিলেশনাল মডেল বুঝতে হবে, দেন ঢুকবে হচ্ছে নর্মালাইজেশন বুঝতে হবে, তারপর ঢুকবে ট্রানজাকশন যেখানে ছেড়ে দেওয়া কেঁদেবাচি করবে। ধরে নাও অ্যাটলিস্ট আমার যদি খুব ভুল না করি ট্রানজাকশনের থিওরি পড়ার পরও অ্যাটলিস্ট 12 থেকে 15টা টাইপের ডিফারেন্ট অঙ্ক হয়, খুব যদি ভুল না মানে ঠিক না ভুল না বলি, আমি আগে পড়ি মানে আগের বছর পড়েছি ভুলে গেছি, 15 থেকে 16 রকমের অঙ্ক তো হয়ই আমার যদ্দ মনে পড়ছে। সেই প্রোটোকল গুলো মরতে হবে, অঙ্ক করতে হবে, হচ্ছে ব্যাপার। ভালো করে পড়ো টিবিএমএস, খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট কিন্তু। তারপর হচ্ছে ধরো এইগুলোর নাম জাভাই কি পড়াচ্ছে তোমাদের? জাভায় তো আজকে পলিমরফিজম পড়াচ্ছিল। পলিমরফিজম কত ধরনের হয়? দু রকমের। কম্পাইল টাইম আর মেথড ওভারলোডিং আর ওভাররাইডিং, না কম্পাইল টাইম রান টাইম, কোনটা বলেছে? কম্পাইল টাইম আর কম্পাইল টাইম একটা আর রান টাইম একটা, এটা বলেছে তাই তো? হ্যাঁ এটাই তো বলেছিল। কম্পাইল টাইম পলিমরফিজম একটা আর রান টাইম পলিমরফিজম একটা, ঠিক। তার মধ্যে আবার দু রকম ভাগ আছে, একটা মেথড ওভারলোডিং আর কনস্ট্রাক্টর ওভারলোডিং, সেটা কম্পাইল টাইম। আর যখন রান টাইম পলিমরফিজমের কনসেপ্ট আছে তখন হচ্ছে আবার দুটো ভাগ, মেথড ওভাররাইডিং আর ডাইনামিক মেথড, ডাইনামিক বাইন্ডিং বা ডাইনামিক মেথড ডিসপ্যাচিং। তারপর এগুলো আছে, তারপর ডেটা অ্যাবস্ট্রাকশন আছে, পাবলিক প্রাইভেট, প্রোটেক্টেড, ভোলাটাইল, ট্রান্সিয়েন্ট, এসব পড়িছে? স্যার আমার ওইটার ক্লাসটা আজকে মানে ফুল দেখা হয়নি। পড়ো নি, জাভা ভালো করে শিখো, জাভা কোড করতেও মজা লাগবে। দেখি একটা কোয়েশ্চেন করবো জাভা থেকে। মেন কেন স্ট্যাটিক লিখতে হয়? ভাই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, মানে মেন কেন পাবলিক লিখতে হয়, স্ট্যাটিক বা কেন লিখতে হয়, এই কোয়েশ্চেনটা তো পাবলিককে অ্যাক্সেস দেওয়ার জন্য পাবলিকটা লিখি। পাবলিক না লিখলেও কাজ করবে। আচ্ছা করবে, কেন করবে পাবলিক না লিখলে কাজ? জাভার ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার হচ্ছে পাবলিক। আফটার জাভা ভার্সন 6, জাভা ভার্সন 6 এর আগে তুমি যদি পাবলিক না লিখতে কাজ করতে না, তখন ছিল হচ্ছে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি বলে একটা অ্যাক্সেস স্পেসিফায়ার আছে জাভাতে, তার আগে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি কি বই পড়ো জাভাতে তোমরা? বালাগুরুস্বামী না শুধু না স্যার। কি পড়ো? হার্ভার্ড শিল্ড? হ্যাঁ স্যার। ওটা ভালো করে পড়ো, হার্ভার্ড শিল্ড ইজ ভেরি গুড বুক। আমি তার সাথে জাভার ভালো বই আছে, এটা আমার তো ওই বইটাই দিয়েছে, কিন্তু বইটা আমি পড়ি না, ম্যামেরই যা পড়ায় ওইটুকুনি তাহলে শুনি। তো হবে না। জাভার একটা হয় হচ্ছে তোমার হার্ভার্ড শিল্ড পড়তে পারো, আরেকটা বই হচ্ছে কেন থমসনের বইটা পড়তে পারো, মানে জাভার যে ফাউন্ডার। ওই কি যেন বললেন আপনি নাম? বালাগুরুস্বামী পড়ে হবে না, হবে না বালাগুরুস্বামী পড়ে হবে না। ওইটাই তো দিল স্যার লাইব্রেরিতে যেদিন গেলাম। ওটা পড়ে পুরোপুরি হবে না, হার্ভার্ড শিল্ড পড়তেই হবে, শিল্ড পড়তেই হবে জাভাতে, হচ্ছে ব্যাপার। জাভা খুব মজাদার সাবজেক্ট। আমাদের প্রবলেম হলে বলো, তখন ক্লাস করিয়ে দেওয়া যাবে, দরকার হলে একটা ব্যাচ চালু করা যাবে যদি কেউ পড়তে চায়। এটা হচ্ছে তোমাদের অফলাইন হয়ে গেলে কলেজটা জানতাম ব্যাচ বেড়ে যাবে বা চলো আসতো অন্যান্য ব্যাচগুলো, হয়নি সেই জন্য হলো না। যাই হোক, এই জায়গাগুলো পড়ো, যদি অসুবিধা হয় কিছু জিজ্ঞেস করে নেবে, বলে দেবো কোনো। ঠিক আছে স্যার। ঠিক আছে, এইগুলো পড়ো আর তোমরা নিজেরা ডিসাইড করো যে কোন জোনে যাবে এবার থেকে, এরপর সেগুলো ডিসাইড করার সময় তো হয়েই গেছে। ওই জায়গাগুলো নিয়ে ভাবনা চিন্তা করো, তাহলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। আর কোডিং প্র্যাকটিস করাচ্ছে, আমি এই কোডগুলোর বিকি তুমি মেসেজ পাঠালে তো গ্রুপে? আমি পাঠিয়ে দিচ্ছি। আর স্যার ডাতে একটা আজকে এই ওই বিকি ওই কি করাচ্ছিল না, ডি দিয়ে একটা
অ্যালগো ডি জি জে কি নামটা ছিল ভুলে গেছি। ডিক্সট্রা হ্যাঁ হ্যাঁ ডিজে হ্যাঁ। কাস্টম ডাইনামিকে হবে করেছি। ডাইনামিকে হবে। আমি তোমাদের ডেটা স্ট্রাকচার পড়ানোর সময় পড়িয়েছিলাম, আবার ডাইনামিকে পড়িয়ে দেবো। ওটা লোকে গ্রিডির মধ্যে করায়, বাট ওটা প্রপার অ্যাপ্রোচটা গ্রিডি নয়, ওটা ডাইনামিক প্রোগ্রামিং এর অ্যাপ্রোচ একটু কিছুটা ডাইনামিক। কারণ সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম যখনই আসে তখন সেটা ডাইনামিক অ্যাপ্রোচ, কারণ তুমি ইনিশিয়ালি ভাবতে পারো না যে তুমি কোনটায় যাবে। ইউ হ্যাভ টু ট্রাভার্স অল দ্য পাথ, দেন ইউ ক্যান ডিসাইড যে তুমি এটাই যাবে। তো বেসিক্যালি যখনই আমি অল ভাবছি তখনই ওটা ডাইনামিক, কখনো গ্রিডি না। গ্রিডি তো ইন হ্যান্ড ভাবছি। মানে তোমাদের যদি ধরো কেউ কোয়েশ্চেন করে, আমি একটা কোয়েশ্চেনের অ্যান্সার মানে ভুলে গেলাম, তোমাদের বলবো ভাবলাম। জব সিকোয়েন্সিং প্রবলেম উইথ ডেডলাইন যেটা করালাম তোমাদের আজকে, ওটা কি দেখে বুঝতে পারলে যে ওটা গ্রিডি অ্যাপ্রোচ হলো? বলো দেখি। ফ্র্যাকশনাল অ্যাবস্ট্রাক্টটা তো বোঝা যায় যে আমার হাতের সামনে যেটাই আসছে আমি সেটাকেই তুলে নিচ্ছি এবং তার প্রফিটটা ক্যালকুলেট করছি। মানে আমি লোকাল অপটিমাইজেশন নিয়ে ভাবতে ভাবতে অ্যাকচুয়াল অপটিমাইজ মানে আলটিমেট অপটিমাইজেশনে পৌঁছাচ্ছি। জেএসডির যে জব সিকোয়েন্সিং প্রবলেম উইথ ডেডলাইনটা কি করবে? জব সিকোয়েন্সিং প্রবলেম উইথ ডেডলাইনটা কেন গ্রিডি হলো কি মনে হয় বিকি? বলো দেখি। জানি না বললে কিন্তু ফোনের ভেতর ঢুকে গিয়ে গেলাম। বলো বলো দেখি বিকি, বলো কি মনে হয়? হ্যালো, হ্যাঁ স্যার। বলো কি মনে হয় কেন? মানে চেষ্টা করো, আমি বকবো তো না। চেষ্টা করো কি দেখে মনে হলো যে আগের দিনও তো তোমাদের আমি বোঝালাম যে প্রিন্স ফুসকাল কেন গ্রিডি, সেটাও তোমাদের আমি বোঝালাম। এটা কেন গ্রিডি কি দেখে মনে হচ্ছে? সহজ হিসাব, জব সিকোয়েন্সিং প্রবলেম ডেডলাইনের। দেখো নোটসটা যদি আমি খুলি, পেশেন্টু বলো দেখি, হোয়াট ইউজ করো। মানে যে প্রফিটটা যেটা বেশি স্ট্যাকে ওই হিসাবে তো হচ্ছে ওই কারণে। একটা তো হচ্ছে এই যে প্রফিটটাকে তুমি ইনিশিয়ালি সর্ট করে নিয়ে ম্যাক্সিমাম প্রফিটটাকে ধরে করছো, শুধু এইটা কারণ নয়। দেখো তুমি কি পুরো জব লিস্টটাকে অ্যানালিসিস করেছো কোনো জায়গায়? না তো। তুমি একটা সিঙ্গেল জবকে জবটার প্রফিটটা তখনই দেওয়া হচ্ছে যখন মানে ওই আমি জবটা ডেডলাইনের মধ্যে শেষ ডেডলাইনে করতে পারি। শেষ করব। হ্যাঁ, কিন্তু কি দেখে বুঝলাম বা কি কেন আমি গ্রিডি অ্যাপ্রোচ করলাম? কারণ দেখো আমাকে টোটাল জব লিস্টটাকে কিন্তু বলেনি যে শিডিউল করতে হবে, আমাকে বলেছে এখানে সাবসেট অফ জবসটাকে শিডিউল করতে হবে যাতে আমি ম্যাক্সিমাম প্রফিট পেতে পারি। ফার্স্ট। সেকেন্ড বক্তব্য হচ্ছে আমি যখন একটা জবকে দেখছি এবং তার প্রফিট যখন আমি নিচ্ছি, আমি কি জানি যে তার থেকে আর বেশি প্রফিট অন্য কোনো জবে পাবো না? না তো। না। আমি এই যখন ধরো জবটাকে তুমি প্রফিট হিসাবে শর্ট করে নিয়েছো বলে তুমি বুঝতে পারছো যে এর থেকে আর জব পাবে না, তাহলে শর্ট করে নেওয়া মানে কি? আমি ইনিশিয়ালি ভেবে নিচ্ছি যে আমি ফার্স্ট যে জবটা তুলবো ওটাই ম্যাক্সিমাম প্রফিটে। ডাইনামিক এরকম ভাবে ভাবতে পারে না। ডাইনামিক কি হলে কি করতো, সব কটা জবকে আগে অ্যানালিসিস করতো। This is the supplementary J2 J1 মানে ধরো তিনটে যদি ধরো টাইম স্লট পেতে, যদি এটাকেই ডাইনামিক দিয়ে সলভ করতে তাহলে কিভাবে হতো? প্রত্যেক মানে এই টোটাল 5টা থেকে যে অল পসিবল তিনটের কম্বিনেশন বেরোয় না, সেই পুরো তিনটের কম্বিনেশনকেও চেক করতে আগে বার করতে যে তিনটের কম্বিনেশন কি। দেন যে তিনটের কম্বিনেশনে অ্যাকর্ডিং টু দা ডেডলাইন তুমি পেতে যে মানে ও ডেডলাইনের রেসপেক্টে ফার্স্টে ভাবতো না, এই তিনটে প্রত্যেকটার আগে ফার্স্টে তিনটের কম্বিনেশন বার করতো, সেখান থেকে যে প্রফিট গুলো বেরোলো দেন ও কি করতো ডেডলাইনের রেসপেক্টে ডিসকার্ড করতো জবগুলো, যে কোনগুলো হচ্ছে আমার এই ডেডলাইনের রেসপেক্টে সাজানো নেই বা সাজানো আছে। যেগুলো সাজানো নেই বা ধরো যেগুলো ম্যাক্সিমাম প্রফিট পেয়েছি সেটাকে আমি ডেডলাইনের রেসপেক্টে কি সাজাতে পারবো? যদি পারতাম তাহলে ওটা সলভ করা যেত। এই জন্য তখন এটা ডাইনামিক হতো। কিন্তু গ্রিডিতে কি করছে, আমি একটা জব দেখছি তুলে নিচ্ছি, আবার একটা জব দেখছি তুলে নিচ্ছি, যদি না মেলে আবার দেখছি যে কোনো জায়গা খালি আছে নেই, তাহলে ওটাকে ডিসকার্ড করে দিচ্ছি। ক্লিয়ার? হ্যাঁ স্যার, বুঝেছি। এই রকম ভাবে এবার দেখো এই যে ভিজুয়ালাইজেশনটা তোমরা পাচ্ছ বা পেলে, এই যে টেকনিক গুলো যেগুলো বলছি এগুলোকে একটু মাথায় রেখো। এবং এটার সাথে সাথে যখন তোমরা নতুন কোনো প্রবলেম পাবে, ধরো সলভ করতে হবে গ্রিডি দিয়ে বা ডাইনামিক দিয়ে, এই ব্যাপারগুলোকে মানে ছকে ফেলার চেষ্টা করো যে আমাকে অ্যাকচুয়ালি সলভ করতে হবে কি। স্যার বললো গ্রিডি মানে, বা আমাকে কলেজ থেকে বলেছে গ্রিডি মানে গ্রিডি দিয়ে সলভ করতে এরকম না। ইফ আই নো এনিথিং লাইক আদার টেকনিক, দেন ওটা দিয়ে সলভ করলে আমি কিভাবে ভাবতে পারবো, সেগুলোকে ভাবতে হবে। ঠিক আছে? যাই হোক, এই হচ্ছে বক্তব্য। পরের দিন বাদ আমি মাস্টার্স থিওরেম বা ডাইনামিক আগে শুরু করব বা মাস্টার্স থিওরেম পড়াবো, দেন দেখা যাবে কোনগুলো করানো যায়। ঠিক আছে? ঠিক আছে। চলো টাটা।